দর্পণ একাডেমি থেকে আবারও আমি সৈকত পরামানিক উপস্থিত আজকের বায়োলজি ক্লাস নিয়ে স্বাগত জানাচ্ছি প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ে। তো আজকে আমরা এই অধ্যায়ের উপরে একটা ডিটেইলস আলোচনা করব। তার আগে এই অধ্যায়ের একটা মারেফত জেনে নিব। আসো প্রথমে আমি এই অধ্যায়ের মারফত নিয়ে আলোচনা করব, তারপর আমি মূল টপিকসে যাব। আসলে শ্বসন বলতে আমরা কি বুঝি? শ্বসন বলতে কিন্তু আমরা বুঝি যে দম নেই আর ছাড়ি, এটাই কিন্তু শ্বসন মনে করি। আচ্ছা, এই দম নেওয়া আর ছাড়ার মধ্যে আসলে তাৎপর্যটা কি? আসলে এইখানে তোমার মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টা কি, যে আমি যে দম নেই আর দম যে ছাড়ি, এটাই যে শ্বসন, আর এতে আমার দেহে কি উপকারটা হয়, আর এটা করলে কেন দরকার। আবার এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভবনীলা শেষ। তাহলে এটা বন্ধ হইলে ভবনীলা শেষ হয়ে যায়। আবার এটা রানিং থাকলে জীবিত থাকি। তাহলে দম নেওয়া এবং ছাড়ার মধ্যে আসলে মারেফতটা কি, তাৎপর্যটা কি, সেটা আমি একটু হালকা দিয়ে তারপর আমি চলে যাচ্ছি মূল টপিক্সের মধ্যে। তো দেখো, এই যে আমরা যে দম নেই এবং ছাড়ি, এটাই কিন্তু সীমাবদ্ধ না। এখানে কিন্তু একটা ব্যাপক তাৎপর্যপূর্ণ কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা, অনেক বড় ধরনের কথা, তোমার আমার বেঁচে থাকার কথা। সেটা হলো কি, আমরা যখন দমটা নেই, সেই দমের মাধ্যমে কি যায়, আমাদের দেহে অক্সিজেন যায়। আর সেই অক্সিজেনের কাজ কি জানো? খাদ্যবস্তুকে ধারণ করা, পোড়ানো। আমরা কিন্তু জানি কোনো বস্তু যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা হয় কি, দহন বিক্রিয়া, মানে পোড়ানো বিক্রিয়া। আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা আমাদের মুখের হয়ে, পেটের পাকস্থলী হয়ে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র হয়ে তোমার হলো যে দেহ থেকে অপ্রাচ্য অংশ বের হয়ে যায়, এবং প্রাচ্য অংশ মানে হজমকৃত অংশটা রক্তের মাধ্যমে মিশে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে যায়। এই কোষে কোষে যাওয়ার পরে আমরা নাক দিয়ে যে অক্সিজেন নেই, সেই অক্সিজেন প্রথমে ফুসফুস, তারপর সেখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে সেই কোষের মধ্যে যায়। কোষের মধ্যে যাওয়ার পর সেখানে যে খাবারটা ছিল না, ওই খাবারটাকে এই অক্সিজেন দহন করে, জারণ করে, পোড়ায়া সেই খাবারের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটা বের করে নিয়ে আসে। আর সেই শক্তি ব্যয় করে আমরা কথা বলি, আমরা কাজ করি, আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকি। এই যে আমি তোমাদের সামনে উপস্থিত, হাত পা নাড়াচ্ছি, কথা বলতেছি, এগুলো কিন্তু সবই সম্ভব হয়েছে এই শ্বসন প্রক্রিয়ার জন্য। অতএব শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটলো? অক্সিজেন গেল, আর অক্সিজেন গিয়ে কি করলো? খাদ্যবস্তুকে জারণ করলো। খাদ্যবস্তুকে জারণ করার ফলে কি হইলো? সেখান থেকে শক্তি মুক্ত হইল, আর সেই মুক্ত শক্তি ব্যয় করেই আমরা আমাদের কাজগুলো করলাম। তার মানে মূল কথাটা হলো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে শ্বসন প্রক্রিয়ার মূল মারেফত, মূল তাৎপর্যের কথা হলো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। তাহলে শ্বসন বলতে আমরা বুঝবো এটা একটা শক্তি উৎপাদন প্রক্রিয়া। যখনই বলবে জীবদেহের শক্তি উৎপাদন প্রক্রিয়া, তখনই তুমি 100% ধরে নেবে সেটা হলো কি, শ্বসন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে শ্বসনের তো আমরা মারফত সম্পর্কে একটা ধারণা নিলাম। এখন ওয়ান শট ক্লাসের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকস আছে, যেগুলো তোমার সৃজনশীলের মধ্যে আসে, সেইগুলা নিয়ে আমরা একটু কথা বলি, মানে যেগুলো আমাদের সৃজনশীলের মধ্যে আসবে। এই অধ্যায়ে সৃজনশীলে আসার মতো প্রশ্ন খুবই কম। মানে আমরা এর আগের ক্লাসে কোষ বিভাজনে যতগুলো টপিকস বলছিলাম, এতগুলো টপিকস কিন্তু এখানে নাই। এইখানে তোমার 1 নম্বর বিষয় হলো যে সৃজনশীলের জন্য ফুসফুসের গঠন। ফুসফুসের গঠন। 2 নম্বর টপিকস হবে যে তোমার অ্যালভিউলাসের গঠন। এগুলোর নাম তো তোমাদের জানার কথা, অলরেডি তোমরা পরীক্ষা দিবা। আবার অনেকেই মনে করো শুরু করছে, এই অধ্যায়ে অনেক কলেজেই পড়ানো হয়ে গেছে। তাহলে অ্যালভিউলাসের গঠন 3 নম্বর টপিকস পরীক্ষার মধ্যে আসার জন্য, সেটা হলো কি, বহিঃশ্বসন প্রক্রিয়া। বহিঃশ্বসন প্রক্রিয়া। তারপর 4 নম্বর যে টপিকস আছে, সেই 4 নম্বর টপিকসটা হলো যে তোমার অন্তঃশ্বসন প্রক্রিয়া। আর 5 নম্বর টপিকস, সেটা হলো যে তোমার শ্বসনে স্নায়ুতন্ত্রের ভূমিকা। শ্বসনে স্নায়ুতন্ত্রের ভূমিকা, এটা হলো 5 নম্বর টপিকস। তারপর তোমার 6 নম্বর টপিকস। 6 নম্বর টপিকস, সেই জিনিসটা হলো যে তোমার সেটা হলো এই রোগ, সাইনোসাইটিস এবং ওটিটিস মিডিয়া। সাইনোসাইটিস
আর হলো ওটাইটিস বা উটেটিস। ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া। তারপর সর্বশেষ দুইটা জিনিস, সেটা হলো যে তোমার ধূমপায়ী এবং অধূমপায়ী ব্যক্তির এক্স-রে রিপোর্টের মধ্যে ফুসফুসের তুলনা, অর্থাৎ ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের এক্স-রে রিপোর্ট এবং অধূমপায়ী ব্যক্তির ফুসফুসের এক্স-রে রিপোর্টের মধ্যে তুলনা। আর সর্বশেষ সেটা হলো কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। এই কয়েকটা টপিকস এই অধ্যায় থেকে যদি তুমি পড়ো তাহলে এই অধ্যায়ে যত প্রকার সৃজনশীল আসবে সকল প্রকার সৃজনশীল তুমি উত্তর ইনশাল্লাহ করতে পারবে। আদার্স তোমার আর কোনো চিন্তা ভাবনা নাই। তবে আমি আজকে যে কাজটা করব, এই টপিকসগুলা একটু সংক্ষিপ্ত করে একটু সহজ করে উপস্থাপন করব। তোমরা শুধু এগুলো নোট করবা, একটু কষ্ট করে লেকচারগুলো শুনবা এবং ছোটো করে নোট করবা এবং দেখবা খুব সহজেই লেকচারটার সাথে মিলে একবার যদি তুমি ওই নোটটা পড়ো তাহলে তোমার 100% মুখস্থ হয়ে যাবে, বই পড়ার কোনো দরকারই নাই। আর বই থেকে যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু এক টপিক্স মুখস্থ করতে করতে তোমার 3 ঘন্টা চলে যাবে, 2 টপিক্স পড়তে পড়তে তোমার মাথা ধরে যাবে, এরপর বলবা বায়োলজি ভালোই না, এটা পড়বই না। বুঝতে পারছো? যে যদি এই বায়োলজি যেন তোমার বিরক্ত না লাগে সেই জন্যই তোমার আমি সংক্ষিপ্ত করে সুন্দর করে সাজায় গুছাই দেবো। এবং এই টপিকসগুলো আবার যে অংশগুলো আমি সংক্ষিপ্ত করে পড়াইতেছি এইটারে কিন্তু তুমি আবার মনে করো না যেহেতু সংক্ষিপ্ত তাইলে মনে হয় ভালো হইলো না। এটা এমনভাবে সংক্ষিপ্ত হবে যেটা যেমনভাবে এটা সৃজনশীলের জন্য কাজে লাগবে ঠিক তেমনিভাবে আবার এমসিকিউর জন্য কাজে লাগবে। অর্থাৎ দুই জিনিসটাই আমি এখানে কিন্তু কম্পেয়ার করে পড়াবো। আর যেটুকু আমি দিব এখান থেকে কিন্তু আবার তুমি সংক্ষিপ্ত করো না, মানে আমি যেটুকু সংক্ষিপ্ত করছি এনাফ, এরপরে কিন্তু আবার তুমি করো না। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে আমরা মূল আলোচনার মধ্যে যাই। তো দেখো প্রথমে আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো যে শ্বসনের সংজ্ঞা। শ্বসনের সংজ্ঞাটা দেব আমরা লাইভ সংজ্ঞা। দেখো এই যে আমি একটা সংকেত দেখতেছি, এই সংকেত তোমরা কিন্তু সবাই জানো, C6H12O6, এর নাম কি? গ্লুকোজ। আবার এখানে আর একটা লিখলাম O2, মানে কি? অক্সিজেন। তারপর তারা দুইজন বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর যা উৎপন্ন হইলো তা একটা হইলো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, আর একটা হইলো H2O মানে পানি, আর একটা হইলো ATP যাকে আমরা সহজ ভাষায় শক্তি বলবো, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা একটা রাসায়নিক যৌগ, যে যৌগের মধ্যে শক্তি জমা থাকে, প্রয়োজন হলে এই রাসায়নিক যৌগটা ভেঙে যায় এবং এর মধ্যে বন্ধনের মধ্যে যে শক্তিগুলো জমা ছিল সেই শক্তিগুলো উন্মুক্ত হয়, বের হয়ে আসে, আর সেই মুক্ত শক্তি ব্যবহার করে আমরা আমাদের কাজকর্মগুলো করে থাকি। তো দেখো এটা হলো শ্বসনের বিক্রিয়া, আর এই বিক্রিয়া থেকেই আমি শ্বসনের একটা লাইভ সংজ্ঞা দেব। আর এটা শোনার সাথে সাথে তোমরা নোট করে ফেলবে এবং এই বিক্রিয়ার সাথে মিলে মুখস্থ করে ফেলবে। দেখো তাহলে একটা কথা আমি এখান থেকে বাইরে আনতেছি, সেটা হলো কি? যে প্রক্রিয়ায়, এই কথাটা এখানে নাই, আর সব কথাগুলো আমি যা বলবো এখানে আছে। যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু, এই যে গ্লুকোজ হলো কোষস্থ খাদ্যবস্তু, অর্থাৎ যে সকল খাদ্যবস্তু কোষের ভিতরে জমা থাকে এবং জারণ ঘটিয়ে শক্তি উৎপন্ন হয়, এই সকল খাদ্যবস্তুকে বলা হয় কোষস্থ খাদ্যবস্তু। আর এই কোষস্থ খাদ্যবস্তু কি কি হতে পারে? হতে পারে গ্লুকোজ, হতে পারে ফ্যাটি অ্যাসিড, হতে পারে অ্যামিনো অ্যাসিড। এগুলো হলো কি? কোষস্থ খাদ্যবস্তু। এগুলো কোষের ভিতরে জমা থাকে, প্রয়োজন অনুযায়ী জারণ ঘটিয়ে শক্তি মুক্ত করা হয়। তাহলে এই গ্লুকোজ এরা কোষের ভিতরে জমা থাকে এবং এরা একটা কি? কোষস্থ খাদ্যবস্তু। তাহলে আমরা এখন বলতে পারি যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে তাকে শ্বসন বলে। তাহলে দেখলা এই সংজ্ঞার মুখস্থ করার দরকার আছে, 100% কমপ্লিট। এখন যে অঙ্গের মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় শ্বসন অঙ্গ। আর কতগুলা অঙ্গের সমন্বয়ে হয় তন্ত্র। তাহলে শ্বসন অঙ্গ হইল ফুসফুস। এই ফুসফুস কিন্তু একা তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। এই ফুসফুসে বায়ু প্রবেশ করার জন্য বায়ু নালী লাগে, আর এই ফুসফুসে বায়ু ঢোকার জন্য ছিদ্র লাগে। এই সকল জিনিস এক একটা অঙ্গ, আর এরকম কতগুলো অঙ্গ মিলা হয় কি? শ্বসনতন্ত্র। তাহলে এই শ্বসনতন্ত্রের সংজ্ঞার মধ্যে এখন আমরা বলতে পারি যে তোমার
যে তন্ত্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাকে কি বলা হবে? শ্বসন তন্ত্র। তাহলে সংজ্ঞা হইল তিনটা। শ্বসন কাকে বলে, শ্বসন অঙ্গ কাকে বলে, শ্বসন তন্ত্র কাকে বলে। তাহলে শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে তাকে শ্বসন বলে। যে অঙ্গের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে শ্বসন অঙ্গ বলে। যে তন্ত্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে শ্বসন তন্ত্র বলে। এখন আমরা এই শ্বসন তন্ত্রকে তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। শ্বসন তন্ত্রের কয়টি অঞ্চল থাকবে? তিনটি অঞ্চল থাকবে। তাহলে শ্বসন তন্ত্র এর কয়টা অংশ থাকবে? তিনটি অঞ্চল থাকবে। একটা হলো বায়ু গ্রহণকারী অঞ্চল, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। 2 নম্বর হইল বায়ু পরিবহন অঞ্চল। 3 নম্বর হইল শ্বসন অঙ্গ বা শ্বসন অঞ্চল। তাহলে শ্বসন তন্ত্রকে আমরা তিনটা অঞ্চলে বিভক্ত করলাম। একটা হইল বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, আরেকটা হইল বায়ু পরিবহন অঞ্চল এবং সর্বশেষ হলো শ্বসন অঞ্চল বা শ্বসন অঙ্গ। এই তিনটা অঞ্চল নিয়ে আমাদের শ্বসনতন্ত্র গঠিত। এখন দেখো আমরা বিস্তারিতভাবে এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে যে কয়টা অংশ আছে, বায়ু পরিবহন অঞ্চলে যে কয়টা অংশ আছে এবং শ্বসন অঞ্চলে যে কয়টা অংশ আছে তার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আমরা 1 বাই 1 করতে থাকবো। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে আছে তোমার নাকের ছিদ্র মানে নাসা রন্ধ্র, ভেস্টিবিউল, নাসা রন্ধ্র, তারপর নাসা গহ্বর, তারপর তোমার নাসা গলবিল, ষড়যন্ত্র। এই কয়েকটা অংশ নিয়ে তোমার বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। আর বায়ু পরিবহন অঞ্চল হলো যে তোমার ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল, এগুলো হলো বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে। তারপর শ্বসন অঞ্চলের মধ্যে আছে দুইটা ফুসফুসের মধ্যে তোমার লোব, লোবিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল। এই অংশগুলো তোমার হলো কি? শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত। এখানে তোমার মনে রাখা দরকার, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে যে কোনটি বায়ু পরিবহন অঞ্চল, কোনটি শ্বসন অঞ্চলের অংশ, কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ। এই জাতীয় কিন্তু এমসিকিউ আসে। তাহলে এটা কিন্তু অবশ্যই পড়ে নিবা। যাদের কাছে আজমল স্যারের বই আছে তাদের কাছে সুস্পষ্টভাবে একটা সারণী দিয়ে সুন্দর করে সাজাই দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসো এখন আমরা শ্বসনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই তো দেখো আমাদের শ্বসনতন্ত্রের ছবি চলে আসছে। যাদের কাছে বই আছে তাদের বইও কিন্তু এই ছবিটা অনেক সুন্দর মতো দেওয়া আছে। তো আমি এই ছবিটা এখানে নিয়ে আসছি যাতে খুব সহজে এবং সুন্দর করে আমরা তোমাদেরকে এটা বুঝাইতে পারি। তাহলে এখন দেখো শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আমি আলোচনা করতেছি। তাহলে দেখো এই যে বায়ুটা ঢুকে প্রবেশ করে কোন জায়গা দিয়ে প্রবেশ করে? তোমার এই নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে। তো এই নাকের যে ছিদ্র এর ভালো বাংলায় বলে নাসা রন্ধ্র। তাহলে আমরা বলতে পারি যে বায়ু যে পথ দিয়ে প্রবেশ করে তাহা হইল কি? নাসা রন্ধ্র। আর নাসা রন্ধ্র আমাদের কয়টা দেখো তো? 1, 2টা নাসা রন্ধ্র। মূলত নাসা রন্ধ্র একটা, কিন্তু এটা যখন সামনের দিকে মানে এই নাকের এইখানে আসে তখন মাঝখানে একটা ব্যবধায়ক নাসাল সেপ্টাম, এইটা ধারা একটা ছিদ্র 2টা ছিদ্রে রূপান্তরিত হয়। এই জন্য আমাদের নাসা রন্ধ্র কয়টি? 2টি। আচ্ছা, এটা গেল তোমার প্রথম অংশ নাসা রন্ধ্র। নাসা রন্ধ্র। 2 নম্বর তোমার আসো ভেস্টিবিউল। ভেস্টিবিউলের মধ্যে তুমি দেখো যে তোমার এই যে নাকের ভিতরে এই যে এখানে একটু ফোলা অংশ আছে, এই ফোলা অংশের অপোজিটে দেখবা কিছু লুম আছে। এই লুমযুক্ত যে অংশটা আছে তার নাম হলো কি? ভেস্টিবিউল। এই লুম থাকার কিন্তু কারণ আছে। এই লুম থাকার কারণে আমরা নাক দিয়ে যখন তোমার শ্বাসটা গ্রহণ করি তখন এই বাতাসের মধ্যে তোমার ধুলাবালি, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলা থাকতে পারে। এগুলা আংশিক ছাঁকন এই লুমের মাধ্যমে হয়। তাহলে এই লুম কিন্তু প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় না। তাহলে দ্বিতীয় অংশটা গেল কি? ভেস্টিবিউল। তৃতীয় অংশ হলো যে তোমার নাসা গহ্বর।
এই ভেস্টিবিউলের পরে যারা নাকের ভিতরে হাত দিছো দেখবা যে এই ভেস্টিবিউলের পরে একটা সফট অংশ থাকে, হালকা সিক্ত মানে ভিজা একটা অংশ থাকে সফট, ওইখানে কিন্তু কোনো লোম নাই। তো অনেক সময় সেখানে কি হয়, নাকের যে ময়লা ওইখানে কিন্তু লেগে থাকে। তো এই নাকের ময়লাটা কিভাবে তৈরি হয় আর ওই অংশটা কেন সিক্ত রাখা হয়? ওই অংশটা সিক্ত রাখার একটা কারণ হলো এই যে লুমের মধ্যে যখন তোমার হলো যে ধুলাবালিগুলো আটকা পড়ে তখন সেটা নিচে পড়ার পর সেটা যদি তোমার আলগাভাবে থাকে তখন সেটা বাতাসের কারণে আবার ভিতরে ঢুকে যেতে পারে। তাই সেটা কি হয়, ওই সিক্ত জায়গায় পড়ে, সিক্ত জায়গায় পড়লে সেটা কি হয়, ওখানে আটকে যায়, যে কারণে পরবর্তীতে ওইটা আর ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য নাসা গহ্বরের অংশটা একটু সিক্ত হয় এবং তোমার হলো সফট হয়। আর দ্বিতীয় আর একটা জিনিস আছে, যেমন ধরো আমরা কিন্তু নাক দিয়ে গন্ধ নেই, যে কোন জিনিসের স্বাদ কেমন গন্ধ কেমন এটা কিন্তু আমরা নাক দিয়ে বুঝতে পারি। আর এই বোঝার একটা কারণ আছে, এই নাসা গহ্বর অঞ্চলে একটা স্নায়ু আছে, করোটিক স্নায়ু, তার নাম অলফ্যাক্টরি স্নায়ু। এটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসে যে অলফ্যাক্টরি স্নায়ু নাকের কোন জায়গায় অবস্থিত, সেটা হলো কোথায়, নাসা গহ্বরে অবস্থিত। তাহলে নাসা গহ্বরে যে অলফ্যাক্টরি স্নায়ু থাকে সেই স্নায়ুর কারণে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে কোনটার স্বাদ বা কোনটার গন্ধ কেমন হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার নাসা গহ্বর। এর পরে যে জিনিসটা আমরা পড়বো নাসা গহ্বরের পরে তোমার পশ্চাৎ নাসা গহ্বর। পশ্চাৎ নাসা গহ্বরের মধ্যে তোমার কি এই নাকের ছিদ্র কয়টা ছিল, দুইটা ছিল, ওইখানে যে কিসে রূপান্তর হবে, একটা ছিদ্র রূপান্তরিত হবে যাকে আমরা কোয়ানা বলে থাকি। এই পশ্চাৎ নাসা গহ্বরের পরে তারপর আমরা যাব নাসা গলবিলের মধ্যে। নাসা গলবিল ষড়যন্ত্রের উপরে পশ্চাৎ নাসা গহ্বরের পরের যে একটা সংক্ষিপ্ত ছোট সফট অংশ থাকে তার নাম হইল নাসা গলবিল। আর নাসা গলবিলের পরের যে অংশ তার নাম হইল যে তোমার স্বরযন্ত্র, নট ষড়যন্ত্র, দিস ইজ স্বরযন্ত্র। অর্থাৎ এই যে আমি যে কথা বলতেছি যে সুর, এই সুর যেখান থেকে উৎপন্ন হয় তার নাম হইল কি, স্বরযন্ত্র। এই যন্ত্রকে আমরা বাংলা ভাষায় কিন্তু বাকযন্ত্র হিসেবেও চিনছি। তাহলে এখানে এটা একটা নাম বাকযন্ত্র, কারণ এখান থেকে তোমার কথা বাক্য তৈরি হয়, আবার সুর তৈরি হয়, এই জন্য একে বলা হয় কি, স্বরযন্ত্র বা বাকযন্ত্র। তাহলে এই স্বরযন্ত্র পর্যন্ত যে এই যে ছয়টা অংশ, এই ছয়টা অংশ হলো বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ। এখন এই স্বরযন্ত্রটা এখানে এসে দেখো, এই যে এই অংশটা হলো স্বরযন্ত্র, এই যে স্বরযন্ত্র। আবার দেখবা পুরুষ মানুষের এইখানে এই অংশটা উঁচু হয়ে উঠছে, এই যে এটা হলো স্বরযন্ত্র। মেয়েদের ক্ষেত্রে এটা উঁচু হয়ে ওঠে না, তবে হাত দিলে বোঝা যায় এইখানে স্বরযন্ত্র আছে। তাহলে স্বরযন্ত্র কার পরে অবস্থিত, নাসা গলবিলের পরে অবস্থিত, এবং শ্বাসনালী, এটা হলো শ্বাসনালীর উপরে অবস্থিত। এইখানে কয়েকটা তরুণাস্থি মিলে এই স্বরযন্ত্র তৈরি হয়। সেটা হলো কি, তোমার থাইরয়েড, ক্যারোটিনয়েড, অ্যারিটিনয়েড, এই তিনটা তরুণাস্থি খণ্ড একত্রিত হয়ে তোমার এই স্বরযন্ত্র তৈরি হয়। এর মধ্যে থাইরয়েড নামক যে তরুণাস্থি খণ্ডটা আছে সেটা পুরুষ মানুষের বেলায় উঁচু হয়ে ওঠে, একে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে। তোমরা একটা ধর্মীয় কাহিনী জানো যে আদম আলাইহিসসালামকে গন্ধম খাওয়ানো হয়েছিল। গন্ধম মানে আপেল ফল, বুঝতে পারছো? এখন এই আপেল ফল যখন তাকে খাওয়ানো হয় তখন মনে করো সেই যখন বুঝতে পারে যে আমাকে আপেল ফল মানে গন্ধম ফল খাওয়ানো হয়েছে, তখন সেখানে চাপ দিয়ে ধরার কারণে নাকি এটা উঁচু হয়ে উঠছে। এই রীতি নেওয়াজ থেকে এটাকে তোমার ইংরেজরা অ্যাডামস অ্যাপেল বলে। এখানে মনে রাখতে হবে যে যারা তোমার খ্রিস্টান তারা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যান্য নবীর উপরে তারা বিশ্বাস রাখে। তারা আদম আলাইহিস সালামকে আদি পিতা হিসেবেও জানে। এই আদম আলাইহিস সালামরে তারা অ্যাডামস সালাম বলে। দেখবে অনেকের নামের আগে এরকম অ্যাডামস আছে, তো অ্যাডামস আদম থেকে অ্যাডামস আসছে। তারা দাউদ নবীকে যারা করে তোমার অনুসরণ করে, তাদের নামের আগে দেখবা ডেভিড আছে। হ্যাঁ, তো ডেভিড দাউদ থেকে আসছে, আর অ্যাডামস আদম থেকে আসছে। তো এই অ্যাডামস অ্যাপেল বলার কারণ হলো কি, যে তোমার এই যে এখানে ওই যে গন্ধম খাওয়ানোর কারণে চেপে ধরছিল, আর যে কারণে এটা উঁচু হয়ে উঠছে পুরুষ মানুষের বেলায়। কিন্তু হাওয়া আলাইহিসসালাম তো চেপে ধরে নাই, এই জন্য ওনারটা উঁচা হয় নাই। এটা তাদের নীতি অনুযায়ী। তো এটা পূর্ববর্তী কিতাব থেকে উল্লেখিত, তাই এটা সত্য হতেও পারে, নাও হতে পারে, 50-50। এটা কিন্তু আবার তুমি 100% নিও না। ইংরেজরা যেহেতু তোমার এই বই, বা গ্রিকরা যেহেতু এই বই আবিষ্কার করছে, খ্রিস্টানরা, এই জন্য তারা তাদের মতো করে নাম দিছে, আমি তাদের মতো করে পড়ায় গেলাম। তো এই অংশ গেল। তারপর এই স্বরযন্ত্রের ভিতরে কতগুলো পেশি থাকে, সাধারণত 6টা পেশি থাকে, স্বররজ্জু বলে। এই যে এই পেশিগুলো যখন টান থাকে তখন মনে করো দেখবো যে আমরা যখন কথা বলি, কথা বলার আগে আমরা ছোট করে একটা শ্বাস নেই। এই শ্বাস মানে এই শ্বাসটা, বায়ুটা তোমার এর মুখের ভিতর দিয়ে গিয়ে
ওই যে মনে করো টান টান হওয়া যে পেশি, সেই পেশির মধ্যে এটা বাড়ি খায়। বাড়ি খেলে সেখানে শব্দ উৎপন্ন হয়, সেই শব্দ রিফ্লেক্স হয়ে সামনের দিকে আসলে আমাদের তোমার এই গালের মাংসপেশি, জিহ্বা এবং দাঁতের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের ফলে এগুলো কথায় রূপান্তরিত হয়। তুমি যদি হারমোনিয়াম দেখো তাহলে সেখানে যখন এটা টানে, এই টানার পরে কি হয়, সুর উৎপন্ন হয়। আর হাতের যে বাটনগুলো টানে, এই বাটনগুলো এই সুরকে নাড়ায়া চাড়ায়া তোমার গানের সুরে রূপান্তর করে। ঠিক এরকমভাবে স্বরযন্ত্রের মধ্যে বাতাস লাগার কারণে স্বর উৎপন্ন হবে, সেই স্বরকে তোমার মাংসপেশি, জিহ্বা, দাঁত এগুলা তোমার স্বয়ংক্রিয়ভাবে নড়ায় চড়ায় কথায় রূপান্তর করে। বুঝতে পারছো? এই হলো যে তোমার স্বরযন্ত্র। তাহলে স্বরযন্ত্র পর্যন্ত গেল। এখন আসো পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপটা হলো যে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে কে আছে? ট্রাকিয়া। ট্রাকিয়া শব্দের অর্থ শ্বাসনালী। এটাও কিন্তু ক নম্বর প্রশ্নের মধ্যে অনেক সময় আসে। ট্রাকিয়া কি? দেখো, আমাদের স্বরযন্ত্রের নিচে এবং তোমার পঞ্চম কশেরকা পর্যন্ত এই যে তোমার এই যে পিঠের যে কশেরকা আছে, আমরা জানি আমাদের কশেরকাগুলোর অনেকগুলো ভাগ আছে। ঘাড়ের মধ্যে যেগুলো থাকে এটা গ্রীবাদেশীয় কশেরকা, আর ঘাড়ের নিচ থেকে পেটের উপর পর্যন্ত যে কশেরকাগুলো আছে এগুলো বলা হয় বক্ষদেশীয় বা তোমার পৃষ্ঠীয় কশেরকা। এই কশেরকার মধ্যে 5 নম্বর পর্যন্ত অংশ, অর্থাৎ স্বরযন্ত্রের পর হতে 5ম নম্বর কশেরকা পর্যন্ত অংশ জুড়ে তোমার এই শ্বাসনালী বা ট্রাকিয়া অবস্থান করে। এর দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার এবং এর ব্যাস 2 থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই শ্বাসনালীর মধ্যে সিয়াকৃতির তরুণাস্থি বলয় থাকে। এই শ্বাসনালীর মধ্যে এরকম সিয়াকৃতির তরুণাস্থি বলয় থাকে। এই তরুণাস্থি বলয় থাকার কারণে এই যে আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন এই ট্রাকিয়া কখনো চুপসে যায় না। যদি এরকমটা না থাকতো তাহলে আমরা দম নেওয়ার পরে এটা ফুলে উঠতো, দম যখন ছেড়ে দিতাম তখন এটা চুপসে যেত। চুপসে যাওয়ার পর দ্বিতীয়বার দম নেওয়ার মতো আর সক্ষমতা আমাদের থাকতো না। দুনিয়াতে এসে একবার শ্বাস নিয়ে আমাদের মৃত্যু হয়ে যেত। এই জন্য তোমার মনে করো যে ট্রাকিয়াটা কি হয়, এই তরুণাস্থির বলয়গুলো থাকে। এই বলয়গুলো থাকার কারণে এই ট্রাকিয়া কখনো চুপসে যায় না, সবসময় আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারি। তারপর এই ট্রাকিয়া যখন তোমার হলো যে ফুসফুসের কাছে আসে তখন এটা 2টা শাখায় বিভক্ত হয়, যাকে আমরা ব্রঙ্কি বা ব্রঙ্কাই বলে থাকি। এই ব্রঙ্কাইকে তোমার প্রাইমারি শাখাও বলা হয়ে থাকে। তাহলে এই যে 2টা প্রাইমারি শাখা ব্রঙ্কাই তৈরি হলো বা ব্রঙ্কি। এই ব্রঙ্কি তোমার ফুসফুসের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ ফুসফুসের যে অংশ দিয়ে এই ব্রঙ্কি বা ব্রঙ্কাই প্রবেশ করে সেই অংশের নাম হলো হাইলাম। হাইলাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই তোমার ব্রঙ্কাইগুলা তোমার ফুসফুসে প্রবেশ করার পর ডান ফুসফুসে যখন ব্রঙ্কাইটা প্রবেশ করে তখন সে 3টা শাখায় বিভক্ত হয়, আর বাম ফুসফুসে যখন প্রবেশ করে তখন সে তোমার 2টা শাখায় বিভক্ত হয়। তাহলে ডান ফুসফুসে যখন প্রবেশ করবে তখন কয়টা শাখায় বিভক্ত হবে ব্রঙ্কাইগুলা? 3টা শাখায়। আর বাম ফুসফুসে যখন প্রবেশ করবে তখন কয়টা শাখায় বিভক্ত হবে? 2টা শাখায় বিভক্ত হবে। টারশিয়ারি ব্রঙ্কাই বা শ্বাসনালী এদেরকে বলা হয়ে থাকে। তাহলে এই কয়েকটা অংশ হলো যে তোমার শ্বাসনালীর অন্তর্ভুক্ত। এরপরে আসো যে এই কয়েকটা অংশ হলো যে তোমার বায়ু পরিবহনকারী অঞ্চলের অন্তর্ভুক্ত। ট্রাকিয়া, ব্রঙ্কাই, প্রাইমারি, যাকে আবার প্রাইমারি ব্রঙ্কাইও বলা হয়। তারপর ওটা কি তোমার হলো যে সেকেন্ডারি ব্রঙ্কাই। এগুলো হলো সবই বায়ু পরিবহনকারী অঞ্চলের অন্তর্ভুক্ত। এরপরে সর্বশেষ আসা হলো শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলের মধ্যে যে প্রধান 2টা অংশ তার নাম হইল ফুসফুস। এই ফুসফুসের গঠন সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই ফুসফুসের গঠন আমরা সৃজনশীলের জন্য বিস্তারিত পড়ব। এখনই তাড়াতাড়ি করে খাতা নিয়ে রেডি হয়ে যাও। বুঝতে পারছো? যা বলবো তাই নোট করে ফেলবা। আমি প্রথমে কিন্তু বলবো, ব্যাখ্যা দিব না, পরে ব্যাখ্যা দিব। যখন বলবো তখন এটা নোট করে ফেলবা। বইটা কিন্তু মুখস্থ হইব না, আমি আগেই বলতেছি। তো দেখো, মানুষের ফুসফুস 2টি, গোলাপি বর্ণের, স্পঞ্জের ন্যায়। ডান ফুসফুসটি বড়, ওজন 625 গ্রাম। বাম ফুসফুসটি তুলনামূলক ছোট, ওজন 565 গ্রাম। ডান ফুসফুসটি তোমার 3টা লোবে বিভক্ত, বাম ফুসফুসটি 2টি লোবে বিভক্ত। প্রত্যেকটা ফুসফুস 2টা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। এই দ্বিস্তরী পর্দার নাম প্লোরা বা অন্তঃপ্লিউরাল পর্দা। এই প্লোরা বা অন্তঃপ্লিউরাল পর্দা আবার
কয়টি অংশ আছে? দুইটি অংশ। ভিতরের অংশের নাম হলো, ভিতরের স্তরের নাম হলো প্যারাইটাল, বাইরের স্তরের নাম হলো ভিতরের স্তরের নাম হলো ভিসেরাল, বাইরের স্তরের নাম হলো প্যারাইটাল। এই দুই স্তরের মাঝে কিছু তরল পদার্থ থাকে যাদেরকে তোমার প্লিউরাল ফ্লুইড বা সেরাস ফ্লুইড বলা হয়ে থাকে। তারপর এই যে ডান ফুসফুসটা যে 3টা লুবে বিভক্ত ছিল, সেই 3টা লুব তোমার কি আবার 10টা সেগমেন্টে বিভক্ত হয়। আর এই পাশের 2টা লুব 8টা সেগমেন্টে বিভক্ত হয়। এই সেগমেন্টগুলা অসংখ্য লোবিউলে বিভক্ত হয়। আর প্রত্যেকটা লোবিউলের মধ্যে অসংখ্য হাজার হাজার অ্যালভিউলাস থাকে। এইটা হলো যে তোমার এই পেশিগত বর্ণনা। দ্বিতীয় অংশ হলো যে তোমার এই শ্বাসনালীজনিত বর্ণনা। তাহলে তোমার ট্রাকিয়াটা 2টা শাখায় বিভক্ত হবে। একটা হলো যে এই 2টা শাখাকে বলা হবে ব্রঙ্কাই। তো ডান ব্রঙ্কাইটা 3টা শাখায় প্রাইমারি ব্রঙ্কাই রূপান্তর হবে, বামটা তোমার 2টা শাখায় প্রাইমারি ব্রঙ্কাই রূপান্তর হবে। এই 2টা শাখা আবার তোমার 8টা সেগমেন্টাল শাখায় রূপান্তর হবে। আর ডান ফুসফুসের 3টি শাখা 10টি সেগমেন্টাল শাখায় রূপান্তর হবে। তারপর এরা তোমার ব্রঙ্কিউলে রূপান্তর হবে। তারপর তারা তোমার এই প্রান্তীয় শ্বাসনালীতে রূপান্তর হবে। তারপর তারা শ্বসন নালীতে বা অ্যালভিউলার নালীতে রূপান্তরিত হবে। এইটা হলো যে তোমার ফুসফুসের গঠন। তাহলে এটুকু লিখলে আর ফুসফুসের এই ছবিটা অঙ্কন করলে এখানে পূর্ণ নম্বর পাওয়া যাবে। তো এখন আসো আমি একটু হালকা বর্ণনা দিই এই বিস্তারিত। যে এই যে ফুসফুস, এর কিন্তু আমরা সাধারণ ভাষায় যদি বলি এর ফেপড়া বলে, বুঝতে পারছো? এই যে গরুর ফেপড়া থাকে, তারপরে ফেপা বা ফেপড়া এরকম বলে। দেখবা যে কলিজা এবং এই ফেপড়া রান্না করার পর একটু কালো হয়, কিন্তু কলিজাটা তোমার একটু হার্ড থাকে আর ফেপড়াটা সফট থাকে রান্না করার পর। এটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু, আমার কাছে খুব ভালো লাগে। তো এই ফেপড়া এর ভালো শব্দ হলো তোমার ফুসফুস। এ হয় গোলাপি কালারের এবং স্পঞ্জের মতো খুব সফট নরম। তো এগুলার দুই পাশে দিয়ে কি থাকে? চারপাশে পর্দা থাকে। এই পর্দাগুলোরে কি বলা হয়? অন্তঃপ্লিউরাল পর্দা। এটা আবার 2 স্তর বিশিষ্ট। ভিতরেরটার নাম ভিসেরাল, বাইরেরটার নাম কি? প্যারাইটাল। এই 2 স্তরের মাঝে এক প্রকার রসালো পদার্থ থাকে যার নাম কি? সেরাস ফ্লুইড বা প্লিউরাল ফ্লুইড। এগুলার বর্ণনা কিন্তু আমি করে গেছি, ওইটা কিন্তু আমি নোট করতে বলছিলাম। তো তারপরে এই ডান ফুসফুসটা আকারে বড়, এই জন্য 3টা শাখায় বিভক্ত। বাম ফুসফুসটা আকারে ছোট, 2টা শাখায় বিভক্ত। এই ডান ফুসফুসটা আবার তোমার 10টা সেগমেন্ট এবং বাম ফুসফুসটা তোমার 8টা সেগমেন্টে বিভক্ত। এই সেগমেন্টগুলো অসংখ্য লোবিউলে বিভক্ত। এই লোবিউলগুলা ভিতরে তোমার অসংখ্য অ্যালভিউলাস থাকে। এই হলো যে তোমার ফুসফুসের বাহ্যিক দিক দিয়ে গঠনের বর্ণনা। তারপর এর ভিতরে থাকে প্রচুর শ্বাসনালী। সেই শ্বাসনালীগুলো প্রথমে থাকে অনেক বৃহৎ মোটা, তারপর আস্তে আস্তে এরা সরু শাখায় রূপান্তরিত হইতে পুরা তোমার ফুসফুসটা দেখা একেবারে জালের মতো এরা বিস্তৃত থাকে। বুঝতে পারছো? এটা হলো যে তোমার ফুসফুসের বর্ণনা। আর সর্বশেষ আসে হলো অ্যালভিউলাস। ফুসফুসের গঠন যেমন সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ, অ্যালভিউলাসের গঠনও তেমনি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যালভিউলাস হলো ফুসফুসের কার্যকরী এবং গাঠনিক একক। যদিও অনেক ক্ষেত্রে লোবিউলের কথা লেখা আছে, কিন্তু সবচাইতে উত্তম মতবাদ এবং ভালো মতবাদ হলো অ্যালভিউলাস হলো ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক। এখন অ্যালভিউলাসের গঠন তুমি কিভাবে লিখবা? দেখো আমি ছোট করে সাজাই দিচ্ছি, এখনই খাতা কলম নিয়ে বসো এবং লুট করে ফেলো। অ্যালভিউলাস ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক। এরা আঙ্গুরের মতো গুচ্ছাবদ্ধ, বায়ু বিনিময় বা গ্যাস বিনিময়ের তল হিসেবে কাজ করে। অ্যালভিউলাস এর প্রাচীর খুব পাতলা হয়, মাত্র 0.2 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয়। এত পাতলা। একটা অ্যালভিউলাসের ব্যাস থাকে 0.2 ন্যানোমিটার। তাহলে এই এত ক্ষুদ্র একটা বিষয় যে মাত্র 0.2 কিন্তু না, আর এর প্রাচীরটা অনেক পাতলা 0.2 মাইক্রোমিটার, যে কারণে তোমার এখানে গ্যাস বিনিময়টা খুব সহজ এবং পদ্ধতিতে হয়ে থাকে। তারপর মনে করো এই অ্যালভিউলাসের মধ্যে তোমার ধমনী যখন ফুসফুসের ভিতরে যখন ধমনী প্রবেশ করে, সেই ধমনীটা ফুসফুসের ভিতরে আসার পর অসংখ্য তোমার ধমনিকায় রূপান্তরিত হয়। তারপরে এই ধমনিকাগুলা তোমার কৌশিক জালিকায় রূপান্তরিত হয়ে পুরা অ্যালভিউলাসকে
তোমার হলো যে জালেনে আবৃত করে রাখে, দেখছো পুরা অ্যালভিউলাসকে, ধমনীটা পুরা অ্যালভিউলাসকে জালের মতো আবৃত করে ফেলে। তারপর এই জালগুলা, কোষিক জালিকাগুলো আবার পুনরায় একত্রিত হয়ে আবার শিরা হিসেবে ফুসফুস থেকে বাইরে উন্মুক্ত হয়। এটা হলো যে তোমার অ্যালভিউলাসের প্রাচীরে তারা এরকমভাবে আবদ্ধ করে রাখে, যাতে করে রক্তের সাথে আর হলো যে অ্যালভিউলাসের সাথে গ্যাস বিনিময় করাটা সহজ হয়ে থাকে, এই জন্য এরকম জালের তৈরি হয়। তারপর হলো যে এই অ্যালভিউলাসের যে তোমার প্রাচীর আছে, সেই প্রাচীরে তোমার রোগ জীবাণু ধ্বংসকারী মাইক্রোফেজ থাকে। কোনো রোগ জীবাণু প্রবেশ করলে এই মাইক্রোফেজগুলা এই কি করে তোমার রোগ জীবাণুগুলা ধ্বংস করে থাকে। এরপরে তোমার এই অ্যালভিউলাসের ভিতরের প্রাচীরে সেপ্টাল কোষ থাকে, সেই সেপ্টাল কোষ থেকে ডিটারজেন্ট জাতীয় এক প্রকার পদার্থ খরিত হয়, যার নাম সারফ্যাক্টেন্ট। এই সারফ্যাক্টেন্ট তোমার কি করে তরলের পৃষ্ঠটান কমায়, তারপর গ্যাস বিনিময় সহজ করে এবং তোমার এই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এই তিনটা কাজ করে থাকে হলো যে তোমার এই অ্যালভিউলাসের ভিতরে থেকে উৎপন্ন সারফ্যাক্টেন্ট জাতীয় পদার্থ। এখানে কিন্তু সারফ্যাক্টেন্ট গুরুত্বপূর্ণ ক বা খ নম্বরের প্রশ্ন। ভ্রূণের বয়স, মায়ের গর্ভে ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ হয় তখন এই সারফ্যাক্টেন্টের ক্ষরণ শুরু হয়। এই জন্য উন্নত বিশ্বে 24 সপ্তাহ বয়স হলে, ভ্রূণের বয়স 24 সপ্তাহ বয়স হলে কৃত্রিম সিজারের মাধ্যমে সন্তান বাইরে বের করার অনুমতি দেয়। তারপরে কিন্তু সন্তানটা দুর্বল হয়, ভালো হয় না, কিন্তু সন্তান বের করে আনলে তাকে বাঁচানোটা সম্ভব হয়। 24 সপ্তাহের আগে হলে সন্তান সেক্ষেত্রে বাঁচানো একদম সম্ভব না। তাহলে এটা হলো যে তোমার অ্যালভিউলাসের গঠন গেল। তো এই অ্যালভিউলাসের গঠন পরীক্ষার মধ্যে অনেকবার আসছে, ফুসফুসের গঠনও অনেকবার আসছে। তো আমি অ্যালভিউলাসের গঠনও খুব সংক্ষিপ্ত করে দিছি তোমাদেরকে, এটা নোট করে পড়লে 100% এই ছবিটা দিবা। আর তোমার মনে করো ওই এই যে বর্ণনাটা বললাম, এই বর্ণনাটা দিবা, তাহলে তোমার 100% কাভার হবে। 3 নম্বর দিয়ে আসে, 3-এ 3 পাইবা। ফুসফুসের গঠনটাও আমি সুন্দর করে সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করছি, ওইটা নোট করে লিখলেও তুমি 3-এ 3 পাইবা। তাহলে এখান থেকে 2টা সৃজনশীল কমপ্লিট হলো, একটা হলো ফুসফুসের গঠন আর একটা হলো কি অ্যালভিউলাসের গঠন। এরপরে আসো যে তোমার শ্বসন প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস হলো শ্বসন প্রক্রিয়া। মানুষের শ্বসন প্রক্রিয়াকে 2টা ধাপে ভাগ করা হয়েছে, একটা হইল বহিঃশ্বসন আর একটা হইল অন্তঃশ্বসন। তাহলে মানুষের শ্বসন প্রক্রিয়াকে 2টা ধাপে বিভক্ত করা হয়েছে, একটা হলো বহিঃশ্বসন আর একটি হলো অন্তঃশ্বসন। আমি কিন্তু আগেই বলছি এই অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকসের নাম হলো যে তোমার শ্বসন প্রক্রিয়া। দেখবা তুমি যদি সৃজনশীল খুলো বইয়ের মধ্যে সবচাইতে বেশিবার যে প্রশ্নটা আসছে সেটা হলো কি এই শ্বসন প্রক্রিয়া। তাহলে এখন এই বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন এই 2টা নিয়ে একেবারে বিস্তারিত কিন্তু খুবই সহজ এমন ভাষায় এটা আমি আলোচনা করব। আর তোমরা কিন্তু অবশ্যই নোট করবা, বুঝতে পারছো? আর যদি কোনো টপিকস বুঝতে না পারো বা তোমাদের সমস্যা হয় অবশ্যই মেসেজ করে জানাইবা, আমরা পরবর্তীতে ওই টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যদি সময় পাই। এখন দেখো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের সংজ্ঞাটা আমি প্রথমে শিখবো, সেটাও কিন্তু লাইভ ওই শ্বসনের সংজ্ঞার মতো। সেটা কিভাবে এখন আমি লাইভ করব তুমি দেখো। পরিবেশ, উভমুখী চিহ্ন, তারপর এই পাশে ফুসফুস আর এই পাশে কার্বন ডাইঅক্সাইড। তারপরে দেখো ফুসফুস, উভমুখী চিহ্ন, উপরে অক্সিজেন, নিচে কার্বন ডাইঅক্সাইড, এখানে কোষ। এই 2টা চিত্রই বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের সংজ্ঞা। আবার এই 2টা চিত্র এত গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে উদ্দীপক হিসেবে থাকবে। তাহলে এই চিত্রটা মনে রাখার দরকার আছে না নাই? যদি মনে রাখার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নোট করতে হবে। আর এখান থেকে এখন আমরা বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের সংজ্ঞা দেব। রেডি? দেখো, বহিঃশ্বসন, পরিবেশ থেকে অক্সিজেন কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় আসতেছে? পরিবেশে। তাহলে পরিবেশ এবং ফুসফুসের মধ্যে এই অক্সিজেন কিন্তু একটা গ্যাস, আবার কার্বন ডাইঅক্সাইডও কিন্তু একটা গ্যাস। তাহলে এই পরিবেশ এবং ফুসফুসের মধ্যে
অক্সিজেন যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড আসতেছে, অর্থাৎ গ্যাস বিনিময় হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখন সংজ্ঞার মধ্যে বলতে পারি যে প্রক্রিয়ায় পরিবেশ থেকে ফুসফুস, ফুসফুস থেকে পরিবেশে গ্যাস বিনিময় হয় তাকে বহিঃশ্বসন বলে। সংজ্ঞা ক্লিয়ার? এখন আসো অন্তঃশ্বসন। ফুসফুস থেকে অক্সিজেন যাচ্ছে কোষে, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছে কোথায়? ফুসফুসে। তাহলে ফুসফুস এবং কোষের মধ্যে গ্যাস বিনিময় হইতেছে না। তাহলে এই কথাটাকে একটু সাজায় বলি, যে প্রক্রিয়ায় ফুসফুস হতে কোষ, কোষ থেকে ফুসফুসে গ্যাস বিনিময় ঘটে তার নাম কি? তার নাম হইল অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের সংজ্ঞা কি আলাদা মুখস্থ করতে হবে? এই দুইটা চিত্র মনে থাকলেই ওকে। আবার এই দুইটা চিত্র কিন্তু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, এখন আমি বহিঃশ্বসন প্রক্রিয়াটা পড়াবো। দেখো, বই থেকে যদি তুমি 7 বছর পড়ো তারপরে ভালো মতো বুঝতে পারবে কিনা সন্দেহ আছে। আর মুখস্থ যখন না বুঝা মুখস্থ করবা, মাঝখান থেকে এক লাইন হারাই যাব, তখন কিন্তু মনে করো যে আর পরের পর একটাও মনে পড়বো না, পরীক্ষার উত্তর কিন্তু মিস। যেখানে তুমি 3-এ 3 পাইতা সেখানে কিন্তু 1 পাইয়া যাবা। এখন দেখো, এই চিত্র থেকে আমি বহিঃশ্বসন প্রক্রিয়াটা তোমাদেরকে বোঝাচ্ছি। তো বহিঃশ্বসন প্রক্রিয়াটা আবার 2টা ধাপ আছে। সেই 2টা ধাপ কি? এই ধরো, শ্বাস নিলাম, প্রশ্বাস, শ্বাস ত্যাগ করলাম, নিঃশ্বাস। তাহলে বহিঃশ্বসন প্রক্রিয়াটার আবার কয়টা ধাপ? 2টা ধাপ। একটা হলো যে তোমার প্রশ্বাস, আর একটা হইল তোমার নিঃশ্বাস। প্রশ্বাস এবং নিঃশ্বাস, এই 2টা ধাপে বহিঃশ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো প্রশ্বাসের সংজ্ঞায় যদি আমরা বলি, পরিবেশ থেকে যে প্রক্রিয়ায় অক্সিজেন ফুসফুসে যায় এটা হলো প্রশ্বাস। আর নিঃশ্বাসের সংজ্ঞায় যদি আমরা বলি, ফুসফুস থেকে যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পরিবেশে উন্মুক্ত হয় তাকে বলা হয় নিঃশ্বাস। তাহলে প্রশ্বাসের সংজ্ঞাও ক্লিয়ার, নিঃশ্বাসের সংজ্ঞাও ক্লিয়ার। এখন এই প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়াটা আমরা পড়ব। তার আগে দেখো, আমাদের একটু তোমার দেহতত্ত্ব সম্পর্কে জানা নেই। এই যে এটা তো আমাদের চেস্ট, বুক। এই বুকের এখানে হাড় আছে, এই হাড়গুলোর নাম হলো পোর্শকা, রিব বোন। মাঝখানে একটা হাড় আছে স্টারনাম। আর তোমার এইখানে একটা পর্দা আছে, এই যে পেট এবং বুক, এই 2টার মাঝখানে বিভেদকারী একটা অঞ্চলে তোমার পর্দা থাকে। এই পর্দার নাম হলো ডায়াফ্রাম। বোঝা গেছে? এটা একটা শ্বাসপ্রেশী নামে পরিচিত। তো এই কয়েকটা অর্গান এই বহিঃশ্বসনে কাজ করে। তাহলে কে? স্টারনাম কাজ করবে। তারপরে এখানকার কি? এই যে বুকের খাঁচা, এই বুকের খাঁচার মাঝখান দিয়ে এখানে মাংস আছে না নাই? এই মাংসগুলারে বলা হয় কি? ইন্টারকোস্টাল পেশি। আর এখানকার কি? ডায়াফ্রাম। এই 4টা জিনিসের তোমার ক্রিয়ার ফলে তোমার মানুষের শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ প্রক্রিয়াটা হয়ে থাকে। তাহলে এই 4টা জিনিসের নাম কি? মাঝখানের এই হাড় স্টারনাম, বুকের পাঁজরের হাড় পোর্শকা, পাঁজরের হাড়ের মাঝখানের মাংস ইন্টারকোস্টাল পেশি, আর পেট এবং বুকের মাঝখানের পর্দা ডায়াফ্রাম। এই 4টা জিনিসের ক্রিয়া বিক্রিয়ায় তোমার এই বহিঃশ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে এখন রেডি হও, শোনার সাথে সাথে মুখস্থ করে ফেলবা, বই থেকে কিন্তু এটা সহজ করে পাইবা না। দেখো, তোমার শ্বাস গ্রহণের সময় অর্থাৎ প্রশ্বাসের সময় বক্ষ পিঞ্জর মানে বুকের খাঁচার এই পোর্শকার মানে বুকের খাঁচার যে হাড়, এই হাড়ের মধ্যবর্তী যে মাংসপেশি মানে ইন্টারকোস্টাল পেশি, এদের সংকোচন ঘটে। এদের সংকোচনের ফলে স্টারনাম এবং বক্ষ পিঞ্জর উপরের দিকে উঠে আসে। তুমি শ্বাস নাও তো, বুক কি উপরের দিকে উঠতেছে না? এই উপরের দিকে উঠে আসে। তাহলে কীভাবে উঠে আসলো? তোমার বক্ষ পিঞ্জরের পোর্শকাগুলোর মধ্যবর্তী ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে বক্ষ গহ্বর উপরের দিকে উঠে আসে। বক্ষ গহ্বর যখন উপরের দিকে উঠে আসে তখন স্টারনামও উপরের দিকে উঠে আসে। তো স্টারনাম এবং বক্ষ গহ্বর উপরের দিকে উঠে আসলে তাহলে বুকের দৈর্ঘ্য বাড়তেছে না কমতেছে? দেখো, তাহলে বুকের দৈর্ঘ্য বাড়তেছে না, অর্থাৎ বক্ষ গহ্বরের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে বহিঃশ্বসনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হলো সেটা হলো কি? দৈর্ঘ্য বৃদ্ধি পাইল, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। এই দৈর্ঘ্য বৃদ্ধি কিভাবে পাইল? বক্ষপিঞ্জরের পোর্শকার মধ্যবর্তী ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে এই দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাইল। দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাওয়ার পর এই যে ডায়াফ্রামটা আছে, এই ডায়াফ্রামটা তোমার নিচের দিকে চলে আসে। এই যে দেখো, ডায়াফ্রামটা এটা এইখানে আছে। তো এটা শ্বাস টানার সাথে সাথে এটা কোথায় চলে যাবে? নিচের দিকে চলে যাবে, পেটের অনেক কাছাকাছি চলে যাবে। তো এই তোমার ডায়াফ্রামটা নিচের দিকে চলে যাওয়ার কারণে ডায়াফ্রামটা মূলত এইভাবে থাকে, বুঝতে পারছো? এইভাবে থাকে। যখন এটা নিচের দিকে যায় তখন সেটা এইভাবে যায়। তাহলে এইভাবে যদি যায় দেখো এখন প্রস্থ বাড়তেছে না,
এইভাবে আছে, এখন প্রস্থ অনেকখানি কম, এখন এইভাবে যাচ্ছে, দেখো প্রস্থ অনেকখানি বাড়তেছে। তাহলে তোমার ডায়াফ্রামটা নিচের দিকে যাওয়ার কারণে কি হইলো, প্রস্থ বাড়লো। তাহলে দ্বিতীয় জিনিস হলো প্রস্থ বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি। তারপরে বুক টান দিলে বুক কি ফুলে না উপরের দিকে, তার মানে কি উচ্চতাও বাড়তেছে। তাহলে দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ বাড়লো, উচ্চতা বাড়লো, তাহলে মোট কি বাড়লো, আয়তন বাড়লো। আর তোমরা যেহেতু কেমিস্ট্রি পড়ো তাহলে সেই ক্ষেত্রে জানো পাত্রের আয়তন বাড়লে গ্যাসের চাপ কমে। তাহলে আমার এই যে বুকের আয়তন বৃদ্ধি পাইলো, মানে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাইলো। বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে কি হইলো, তোমার ভিতরে গ্যাসের চাপ কমলো। আর পরিবেশে তখন গ্যাসের চাপ বেশি থাকে, তাহলে পরিবেশে গ্যাসের চাপ কম আর ভিতরে গ্যাসের চাপ, পরিবেশে গ্যাসের চাপ বেশি আর বক্ষ গহ্বরের ভিতরে গ্যাসের চাপ কম। তাহলে বাইরে বেশি ভিতরে কম, তাহলে ব্যাপনের নিয়ম অনুযায়ী কী হবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হবে। তাহলে বক্ষ গহ্বরের ভিতরে আয়তন বাড়ার কারণে গ্যাসের চাপ কমে গেছে আর পরিবেশের চাপ তখন কি হয়েছে, বৃদ্ধি পাইছে। পরিবেশের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আর ভিতরের চাপ কমে যাওয়ার কারণে বাইরের পরিবেশ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বায়ু দেহের ভিতরে প্রবেশ করবে। এইটা হলো প্রশ্বাস প্রক্রিয়া। আচ্ছা, এখন আসো হইল যে তোমার নিঃশ্বাস প্রক্রিয়া। নিঃশ্বাস প্রক্রিয়া এখন যা যা কইছি তার সব উল্টা। সেটা কেমন দেখো, আগেরবার বলছি যে তোমার বক্ষ পিঞ্জরের ইন্টারকোস্টাল পেশির, স্পর্শকার মধ্যবর্তী ইন্টারকোস্টাল পেশির সংকোচন এখন হবে প্রসারণ। সংকোচনের ফলে তোমার কি হয়েছিল, দৈর্ঘ্য বরাবর বাড়ছিল, এখন প্রসারণের কারণে দৈর্ঘ্য বরাবর কমে যাবে। দেখো দম নিলাম, বাড়লো না, এখন ছেড়ে দাও, কি হইল, কমে গেল। তাহলে আগে হয়েছিল সংকোচন, এখন হইব প্রসারণ। সংকোচনের জায়গায় শুধু প্রসারণ লাগাইবা, আর প্রসারণের ফলে তোমার কি হবে, তোমার বক্ষ গহ্বর এর দৈর্ঘ্য আকাশে যেখানে বৃদ্ধি পাইছিল এখন দৈর্ঘ্য সেখানে কমে যাবে। আবার আগের বার ডায়াফ্রামটা কি হয়েছিল, নিচের দিকে ঝুলে গেছিল, এই যেরকম ছিল না, এরকমটা যেরকম নিচের দিকে ঝুলে যাওয়ার কারণে প্রস্থ বরাবর বাড়ছিল, এখন এটা উপরের দিকে উঠে আসবে। উপরের দিকে উঠে আসতে কি হইতেছে, প্রস্থ কমতেছে এবং ডায়াফ্রামটা ধনুকের মতো বেঁকে যাবে, বেঁকে গেছে, এখানে কিন্তু সহজ সোজা, আর এটা কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার কারণে ধনুকের মতো বেঁকে গেছে। বুঝতে পারছো? তাহলে ধনুকের মতো এরকম বেঁকে যাবে, ফলে তোমার বক্ষ গহ্বরের প্রস্থ কমে যাবে। তাহলে তোমার উচ্চতা কমলো, প্রস্থ কমলো, দৈর্ঘ্য কমলো, তাহলে আয়তন কি হইলো, কমে গেল। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কমলো, আয়তন কমলো। আর যদি আয়তন কমে আর গ্যাসের পরিমাণ যদি আগের মতোই থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের চাপ কিন্তু বেড়ে যাবে। তাহলে বাইরের পরিবেশে গ্যাসের চাপ কম আর আমার বক্ষ গহ্বরের ভিতরে গ্যাসের চাপ বেশি, কারণ আয়তন কমে গেছে। গ্যাসের চাপ বেশি হওয়ার কারণে ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে কি হবে, বাতাসগুলো বের হয়ে আসবে। এটা হলো কি, নিঃশ্বাস। আশা রাখি খুব ক্লিয়ার মতো এটা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাই না আবার শোনো, শুনে নোট করে ফেলো, নোট করে লেকচারের সাথে মিলাও, তারপরে দেখবা যে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাদের বহিঃশ্বসন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এখন আমরা পড়ব অন্তঃশ্বসন প্রক্রিয়া। এখন অন্তঃশ্বসন প্রক্রিয়াটা এটা কেমিস্ট্রির মতো পুরাটাই বিক্রিয়া, বুঝতে পারছো? কিন্তু বিক্রিয়া খুব সহজভাবে দেখাবো। কেমিস্ট্রি স্যার যেমনি কঠিনভাবে দেখায় এত কঠিনভাবে দেখাবো না, সহজভাবে দেখাবো। তো দেখো সহজভাবে আমরা এই কেমিস্ট্রির বিক্রিয়ার সাথে বহিঃশ্বসন প্রক্রিয়াটা পড়বো। বহিঃশ্বসনের সংজ্ঞা কিন্তু আমরা আগেই দিছি। এখন এই বহিঃশ্বসন প্রক্রিয়াটা তোমার দুই ধাপে বিভক্ত। একটা হলো যে তোমার অ্যালভিউলাস হতে রক্ত, আর দ্বিতীয় বিষয় হলো রক্ত হতে কোষ। তাহলে বহিঃশ্বসনকে আমরা দুইটা ছোট সাব অঞ্চলে বিভক্ত করলাম। এই দুইটা সাব অঞ্চলে যে বিভক্ত করলাম তার একটা অঞ্চল হলো যে মানে একটা ধাপ হলো অ্যালভিউলাস হতে রক্ত, অর্থাৎ ওই নাক দিয়ে যে বায়ুটা আমরা ফুসফুসে নিছি সেই বায়ুটা এখন ফুসফুস থেকে রক্তে যাবে। বুঝতে পারছো? তো এটার প্রসেসটা হলো নাক দিয়ে গ্রহণ করলাম, শ্বাসনালী দিয়ে ফুসফুসে গেল, তারপর বায়ুথলির ভিতরে গিয়ে মানে অ্যালভিউলাসের ভিতরে গিয়ে এই বায়ুগুলো, অক্সিজেনযুক্ত বায়ুগুলো জমা হলো। যখন অ্যালভিউলাসের ভিতরে অক্সিজেনযুক্ত বায়ু জমা হয় তখন এই বায়ুগুলো তোমার অ্যালভিউলাস থেকে বের হয়ে চলে যাবে কোথায়, রক্তে যাবে। এই জন্য অন্তঃশ্বসনের প্রথম ধাপ হলো অ্যালভিউলাস থেকে ওই অক্সিজেনপূর্ণ বায়ু বা বাতাস কোথায় যাবে, রক্তে যাবে। দ্বিতীয় ধাপ হলো এই অক্সিজেন রক্তের মাধ্যমে মিশে কোষে যাবে। তাহলে তোমার
ফুসফুস থেকে এই কোষে যাওয়ার জন্য দুইটা ধাপ। ফুসফুস থেকে অ্যালভিওলাস, অ্যালভিওলাস হয়ে প্রথম ধাপে রক্ত, তারপর রক্ত হতে কোষের ভিতরে প্রবেশ করবে। এখন দেখি এই অ্যালভিওলাস থেকে রক্তে কিভাবে অক্সিজেনযুক্ত বায়ুগুলো প্রবেশ করে। ধরো এটা একটা অ্যালভিওলাস। আবার আমরা জানি অ্যালভিওলাসের প্রাচীরে তোমার ধমনীগুলো কৌশিক জালিকা তৈরি করে। এই কৌশিক জালিকার ভিতরে রক্ত থাকে। সেই রক্তের মধ্যে বিভিন্ন প্রকার রক্তকণিকাও থাকে, রক্তরসও থাকে। ধরো এটা হলো যে তোমার রক্তনালী, এটা হলো অ্যালভিওলাস। এখন এই অ্যালভিওলাসের ভিতরে বায়ুচাপ থাকে 104 মিলিমিটার মার্কারি। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা পার মার্কারি না, কিন্তু মিলিমিটার মার্কারি। অর্থাৎ মার্কারি মেশিনে এই রক্তচাপটা এই অক্সিজেনের চাপটা মাপা হয়, এই জন্য মিলিমিটার মার্কারি বলা হয়ে থাকে। আর রক্তের মধ্যে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। তাহলে আমাদের পড়ার বিষয় কিন্তু অ্যালভিওলাস থেকে রক্তে কিভাবে এই অক্সিজেনযুক্ত বায়ু প্রবেশ করে। তাহলে আমরা দেখলাম অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি, আর রক্তের মধ্যে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। তাহলে অক্সিজেনের চাপ কোথায় বেশি? অ্যালভিওলাসে বেশি। আর মনে করো যে এই রক্তনালীর ভিতরে মানে রক্তের মধ্যে অক্সিজেনের চাপ কম। আমরা আগেই কিন্তু বলছি যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে ব্যাপন প্রক্রিয়ায় এই বায়ুগুলো প্রবেশ করে। যেহেতু অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের চাপ বেশি আর রক্তনালীর মধ্যে অক্সিজেনের চাপ কম, তাই ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনযুক্ত বায়ু তোমার অ্যালভিওলাস থেকে কোথায় চলে আসবে? এই রক্তনালীর ভিতরে রক্তের মধ্যে অক্সিজেন চলে আসবে। তাহলে এই প্রথম ধাপ সম্পূর্ণ। রক্তের মধ্যে অক্সিজেন আসার পর সেই অক্সিজেন এখন রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমার শরীরের প্রত্যেকটা কোষে যেতে হবে। কেন কোষে যেতে হবে? কারণ কোষের ভিতরে তার বউ বসে আছে, মানে খাদ্য বসে আছে। সেই খাদ্যকে সে জ্বালাইব, পুরাইব। তো জ্বালাইয়া পুরাইয়া সেখান থেকে কি মুক্তি করব? শক্তি মুক্ত করতে হবে। তাহলে তার গন্তব্যস্থান কোথায়? কোষ। তার গন্তব্যস্থান কোথায়? কোষ। তাহলে সে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোথায় চলে যাবে? কোষে চলে যাবে। এখন রক্তের মাধ্যমে সে কিভাবে পরিবাহিত হবে? এখন এই ক্ষেত্রে অন্তঃশোষণকে তুমি আবার দুইটা ভাগে ভাগ করতে পারো। মানে রক্তে আসার পর অন্তঃশোষণ প্রক্রিয়াকে আবার তুমি দুইটা ধাপে ভাগ করতে পারো। একটা ধাপ হলো যে তোমার অক্সিজেন পরিবহন, আর 2 নম্বর ধাপ হলো যে তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে অন্তঃশোষণ আবার 2 ধাপে বিভক্ত। একটা ধাপের নাম হইল যে তোমার অক্সিজেন পরিবহন, আর একটা ধাপের নাম কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে রক্তে আসার পর তোমার পরিবহন প্রক্রিয়া, রক্তে আসা অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে আসার পর তার পরিবহন ব্যবস্থা 2 রকম হবে। একটা হলো যে অক্সিজেন পরিবহন, এই রক্ত থেকে তোমার অক্সিজেন কোথায় চলে যাবে? কোষ। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড আবার এই অ্যালভিওলাসের কাছে চলে আসবে। তাহলে এখানে অন্তঃশোষণ প্রক্রিয়াটা 2 ধাপে বিভক্ত। একটা হলো অক্সিজেন পরিবহন, একটা হলো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এখন দেখো অক্সিজেন পরিবহন কিভাবে হয়। আর এই রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা আছে না নাই? এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে। সেই হিমোগ্লোবিনকে HB দ্বারা প্রকাশ করা হয়। এই অক্সিজেন, যে অক্সিজেনটা অ্যালভিওলাস থেকে আসলো, সেই অক্সিজেনটা এই রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ তৈরি করে। এই বিক্রিয়াটা চাপের উপরে নির্ভরশীল, অর্থাৎ অক্সিজেনের চাপ যত বেশি থাকবে তত এই অক্সি হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ তৈরি হবে। আর অক্সিজেনের চাপ কমে গেলে এই যৌগগুলো ভাঙা যাওয়া শুরু হবে। অর্থাৎ দেখো ফুসফুসের এই কাছে অক্সিজেনের চাপ বেশি, তাই এখানে কি করবে? বেশি পরিমাণে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। কিন্তু এখান থেকে বের হয়ে যখন এখানে চলে আসবে রক্তটা, তখন এখানে কিন্তু অক্সিজেনের চাপ এখানকার তুলনায় কম থাকবে। তখন এই বন্ধনগুলো ভাঙা শুরু হবে এবং অক্সিজেন মুক্ত হতে থাকবে। এই মুক্ত অক্সিজেনগুলো এই প্রত্যেকটা কোষে কোষে ঢুকতে একেবারে আঙ্গুল পর্যন্ত পৌঁছায় যাবে, একেবারে পায়ের পাতা পর্যন্ত পৌঁছায় যাবে। কথা বুঝতে পারছো? এইভাবে হয় কি? অক্সিজেনের পরিবহন। দ্বিতীয়টা হলো কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এখন এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন আবার 3 ভাগে হয়ে থাকে। কয় ভাবে হবে? 3 ভাবে। তাহলে তোমার অন্তঃশোষণ প্রক্রিয়াকে 2টা ধাপে বিভক্ত করা হয়েছিল। একটা ধাপের নাম হলো অক্সিজেন পরিবহন,
দ্বিতীয় ধাপের নাম কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তো আমি অক্সিজেন পরিবহন বোঝাই ফেলছি, এখন কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আছে। কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আবার 3 ভাবে হবে। তার আগে আমরা একটু মারফত জেনে নিই। এই অক্সিজেন পরিবহন, সেই ক্ষেত্রে অক্সিজেন রক্তের সাথে মিশলো কিভাবে? হিমোগ্লোবিন নামক যৌগরূপে। তারপর সে পরিবাহিত হয়ে প্রত্যেকটা কোষের ভিতরে গেল। এই ধরো কোষের ভিতরে এই অক্সিজেন যাওয়ার পর সে খাদ্যর সাথে মানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে। তো এই যে বিক্রিয়াটা হয় এটা কিন্তু 4টা ধাপে হয়। আমরা কিন্তু প্রথম পত্রে বলছি যে সবার শ্বসনের 4টা ধাপ। সেই 4টা ধাপগুলো কি? তোমার গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইটিএস, এই 4টা ধাপ কিন্তু অক্সিজেনের বিক্রিয়ায় মানে কোষের ভিতরে খাদ্যর সাথে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা কিন্তু 4টা ধাপে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে, তারপরে হলো কি? ইটিএস। এই 4টা ধাপে এই বিক্রিয়া সম্পন্ন হয় এবং এক অণু গ্লুকোজ থেকে 36টি এটিপি তৈরি হয়। সেই 36টি এটিপি তৈরি হওয়ার পর সেটা কোষের ভিতরে জমা থাকে আর উপজাত বা অপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়, তারপর সে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোথায় চলে আসবে? ফুসফুসের কাছে চলে আসবে। তারপর ফুসফুসে সেই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, তারপর ফুসফুস থেকে বহিঃশ্বসন প্রক্রিয়া মানে নাক দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই হলো অন্তঃশ্বসনের মূল তাৎপর্য। তাহলে আবারও আমি বলি যে অক্সিজেন আমরা নাক দিয়ে গ্রহণ করছিলাম তা আসলো কোথায়? ফুসফুসে। সেখান থেকে রক্তের মাধ্যমে সে চলে গেল কোথায়? কোষে গিয়ে সে কোষস্থ খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করলো কয় ধাপে? 4 ধাপে। 4 ধাপে বিক্রিয়ার ফলে এক কোনো গ্লুকোজ থেকে 36টি এটিপি তৈরি করলো আর অপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে রক্তে আসলো। যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব রক্তে বা কোষে বাড়ে তাহলে সেটা কি হয়? পিএইচ এর মান অনেক কমে যায়, অর্থাৎ কোষ এবং রক্ত অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক হওয়ার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কার্বন ডাইঅক্সাইড কোষে কিংবা রক্তে জমায়ে রাখার কোনো উপায় নাই। এই কার্বন ডাইঅক্সাইড কোষ বা রক্ত হতে তাকে অবশ্যই বের করতে হবে। সেটা বের করার প্রক্রিয়া কি? কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে ফুসফুসে আসবে। সেই ফুসফুস থেকে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে উন্মুক্ত হবে। ফলশ্রুতিতে আমাদের দেহ বিষমুক্ত হবে এবং আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবো। এখন এই কার্বন ডাইঅক্সাইড কিভাবে বের হয়? 3 পদ্ধতিতে বের হয়। এর মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো যে তোমার কার্বনিক যৌগরূপে বা কার্বনিক অ্যাসিড হিসেবে। কি হিসেবে বের হবে? কার্বনিক অ্যাসিড হিসেবে। তোমার কোষ থেকে যখন কার্বন ডাইঅক্সাইডটা বের হয় তখন এই কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মধ্যে যে পানি থাকে সেই পানির সাথে বিক্রিয়া করে এই যে হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড হিসেবে সে পরিবাহিত হয়ে কোথায় চলে আসে? ফুসফুসে চলে আসে। তারপর সেখান থেকে সে বাইরে উন্মুক্ত হয়। মাত্র 5% কার্বন ডাইঅক্সাইডের পরিবহন এই পদ্ধতিতে হয়ে থাকে। তারপর আসে হলো যে তোমার দ্বিতীয় কার্বোমিনো যৌগরূপে। কি যৌগরূপে? কার্বোমিনো যৌগরূপে। এই কার্বোমিনো যৌগ হলো 2 রকম হয়। একটা কার্বোমিনো হিমোগ্লোবিন আর একটা হলো কার্বোমিনো প্রোটিন। এই 2 রকম হিসেবে সে পরিবাহিত হবে। দেখো এখন এই কোষের ভিতর হতে কার্বন ডাইঅক্সাইড রক্তে আসলো। রক্তে আসার পর রক্তের যে প্লাজমা প্রোটিন আছে সেই প্লাজমা প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। আমরা জানি যে কোনো প্রোটিন কি দ্বারা তৈরি? যে কোনো প্রোটিন তোমার এই অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি। আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিন গ্রুপ থাকে NH2। এই প্রোটিনের অ্যামিন গ্রুপের সাথে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। দেখো সেটা কিভাবে যুক্ত হয়? দেখো প্রোটিন তো প্রোটিনের মতো আছে, তারপর অ্যামিন গ্রুপের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। তো এই 2টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন হলো এখানে রেখে দিলাম, বাকি যে আর একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হবে। দেখো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন কয়টা আছে? একটা। অক্সিজেন কয়টা আছে? 2টা। আর অ্যামিন গ্রুপের যে বাকি হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা দিলাম। ফলশ্রুতিতে যে যৌগ তৈরি হলো তার নাম হলো কি? কার্বোমিনো প্রোটিন। এই কার্বোমিনো প্রোটিন হিসেবে সে পরিবাহিত হয়ে কোথায় চলে আসে? ফুসফুসের কাছে চলে আসে এবং ফুসফুস থেকে বাইরে উন্মুক্ত হয়। তাহলে প্রথম কার্বনিক অ্যাসিড হিসেবে বের হলো।
কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হলো, সেই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হলো, তারপর সে কি করলো, প্লাজমা প্রোটিনের সাথে বিক্রিয়া করলো, প্লাজমা প্রোটিনের সে অ্যামিন গ্রুপ, এই অ্যামিন গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, যুক্ত হয়ে কার্বোমিনো যৌগ তৈরি করলো। সেই কার্বোমিনো প্রোটিন নামক যে যৌগ তৈরি করলো, সেই যৌগ হিসেবে সে পরিবাহিত হয়ে কোথায় চলে আসলো, ফুসফুসে, তারপর সেখান থেকে পরিবেশে উন্মুক্ত হইল। আবার কিছু কার্বন ডাইঅক্সাইড এই প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত না হয়ে তোমার হিমোগ্লোবিনের যে প্রোটিন আছে সেই হিমোগ্লোবিনের প্রোটিনের সাথে যুক্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসলো, এখন আর প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হবে না, এখন যুক্ত হবে হলো হিমোগ্লোবিনের প্রোটিনের সাথে। আর হিমোগ্লোবিনের প্রোটিনের মধ্যে কি আছে, অ্যামিন গ্রুপ আছে, সেই অ্যামিন গ্রুপের সাথে কে যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। হিমোগ্লোবিনের মতোই আছে, অ্যামিন গ্রুপের একটা হাইড্রোজেন উপরে রেখে দিলাম, আর একটা হাইড্রোজেন এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে। আর এই কার্বোমিনো হিমোগ্লোবিন হিসেবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে, সেখান থেকে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড কী হবে, উন্মুক্ত হবে। এটা হলো যে তোমার দ্বিতীয় অংশ গেল। তাহলে প্রথম অংশ তোমার কার্বনিক অ্যাসিড, দ্বিতীয় অংশ হলো কার্বোমিনো যৌগ। এখন সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক এবং সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যে প্রক্রিয়ার মাধ্যমে বের হয়, সেই প্রক্রিয়া এখন আমরা বলতেছি, সেটা হলো যে তোমার বাইকার্বনেট রূপে। বাইকার্বনেট রূপে এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো, এটা একটু কিন্তু জটিল আছে। তাহলে কোষের ভিতর বিক্রিয়া হলো, সেই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি হয়। পানি এবং এটিপি দেহের জন্য কার্যকর, তা কোষে জমা থাকে। কার্বন ডাইঅক্সাইডটা দেহের জন্য ক্ষতিকর, তা বের করতে হবে। বের করার দুইটা পদ্ধতি অলরেডি আলোচনা করে ফেলছি। একটা কার্বনিক অ্যাসিড হিসাবে বের হয়ে গেল, আর দ্বিতীয়টা কার্বোমিনো যৌগ হিসেবে বের হয়ে গেল। আর 3 নম্বর যেভাবে বের হবে সেটা হলো বাইকার্বনেট রূপে। তাহলে দেখো বাইকার্বনেট রূপে সে কীভাবে বের হয়, কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়, কোষ থেকে বের হয়ে রক্তের মধ্যে যায়। রক্তের মধ্যে যে প্লাজমা আছে, সেই প্লাজমার পানির সাথে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড রক্তের প্লাজমায় না থেকে যে লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে। তাহলে বাইকার্বনেট রূপে যে পদ্ধতি আমরা আলোচনা করতেছি, সেখানে কি হইল, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে রক্তের প্লাজমায় আসলো। এটা কিন্তু রক্তের প্লাজমা, সেই রক্তের প্লাজমা, আর এটা কিন্তু আরবিসি মানে লোহিত রক্তকণিকা। সেই রক্তের প্লাজমার মধ্যে যে পানি, সেই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড কী করলো, বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। আর এখানে আমি কিন্তু বলছি যে খুব অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই প্লাজমার পানির সাথে বিক্রিয়া করে, আর বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড চলে যায় কোথায়, লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার ভিতরেও পানি আছে, সেই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তোমার তৈরি করে কি, কার্বনিক অ্যাসিড। এখানেও কার্বনিক অ্যাসিড উৎপন্ন হইল, এখানেও কার্বনিক অ্যাসিড উৎপন্ন হইল। এখন এখানে একটা প্রশ্ন হলো যে এখানে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করলো, আর এখানে বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হলো কিভাবে? এর কারণ হলো এই বিক্রিয়ায় অ্যানহাইড্রেস নামক একটা এনজাইম আছে, সেই এনজাইম এই বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা এই বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। প্লাজমার মধ্যে ওই এনজাইমের পরিমাণ কম, আর আরবিসির মধ্যে ওই এনজাইমের পরিমাণ বেশি, তাই এখানে বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হয়, আর এখানে খুব অল্প পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার পর তা পানির মধ্যে এরকম আয়নিত অবস্থায় থাকে। ঠিক এখানেও এই কার্বনিক অ্যাসিড এখানকার পানির মধ্যে ঠিক এইভাবে আয়নিত অবস্থায় থাকে। দেখো আয়নিত অবস্থায় আছে। এই অবস্থায় থাকার পর এই রক্তের প্লাজমায় সোডিয়াম থাকে, সোডিয়াম আয়ন। এই সোডিয়াম আয়নের সাথে এই হাইড্রোজেন কার্বনেট আয়ন বিক্রিয়া করে, সোডিয়াম আয়নের সাথে হাইড্রোজেন কার্বনেট আয়ন বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে।
আর এইখানে যে আয়নিত হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপন্ন হয়েছে, এরা লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত পটাশিয়াম আয়নের সাথে, এখানকার হাইড্রোজেন কার্বনেট আয়ন লোহিত রক্তকণিকায় উপস্থিত পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। এই যে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হইল। আগে বলছিলাম কিন্তু একটা কথা, যে কথাটা হলো কি, যে এখানে বেশি পরিমাণে তোমার হাইড্রোজেন কার্বনেট তৈরি হয়, অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি হয়, আর এখানে অল্প পরিমাণ কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে যদি বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে কিন্তু এই হাইড্রোজেন কার্বনেট নামক যে আয়ন, সেই আয়নে কিন্তু বেশি পরিমাণ তৈরি হবে। এই বেশি পরিমাণ আয়ন, ঋণাত্মক আয়ন তৈরি হওয়ার কারণে ঋণাত্মক আয়নের ঘনত্ব বেড়ে যায়। তখন এই ঘনত্ব কমানোর জন্য এই হাইড্রোজেন কার্বনেট আয়ন এই আরবিসি থেকে বের হয়ে প্লাজমার মধ্যে চলে আসে। তাহলে এখান থেকে কোন আয়ন বের হয়ে আসলো? ঋণাত্মক আয়ন। সমতা রক্ষার উদ্দেশ্যে এই প্লাজমা থেকে আবার ক্লোরিন আয়ন তোমার আরবিসির মধ্যে প্রবেশ করে। এই প্রক্রিয়ার নাম হলো ক্লোরিন শিফট। তো ক্লোরিন শিফটের মাধ্যমে এখানকার তোমার ঋণাত্মক আয়নের ঘনত্বর যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা রক্ষা হয়। আর এরপরে দেখো কি তৈরি হইলো, এই রক্তের প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট এবং লোহিত রক্তকণিকার ভিতরে তৈরি হলো কি? পটাশিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট এরা তোমার রক্তের সাথে দ্রবীভূত হয়ে ফুসফুসে চলে আসে, তারপর সেখান থেকে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বের হয়ে আসে। 67% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবহন এই পদ্ধতিতে হয়ে থাকে। আবারও আমি এই ঘটনাটাকে একটু সহজ করে বলি, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হলো, গেল রক্তে, সেখানে যাওয়ার পর কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্লাজমায় থাকে, বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড আরবিসিতে যায়। এই কার্বন ডাইঅক্সাইড, প্লাজমার কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, লোহিত রক্তকণিকার কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। অ্যানহাইড্রেস এনজাইমের পরিমাণ এখানে বেশি, এখানে কম, তাই এখানে কম পরিমাণ কার্বনিক অ্যাসিড, এখানে বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর এরা পানিতে আয়নিত হয়, এখানেও পানিতে আয়নিত হয়। আয়নিত হওয়ার পর রক্তের প্লাজমার সোডিয়াম এই হাইড্রোজেন কার্বনেট আয়নের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। আর আরবিসির হাইড্রোজেন কার্বনেট আয়ন আরবিসির মধ্যে থাকা পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট আয়ন তৈরি করে। তারপর সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট রক্তের মাধ্যমে দ্রবীভূত হয়ে ফুসফুসে চলে যায় এবং সেখান থেকে তোমার নিঃশ্বাস প্রক্রিয়ায় পরিবেশে উন্মুক্ত হয়, ফলে দেহ বিষমুক্ত হয়। এখানে আর একটা কথা মনে রাখতে হবে যে রক্তের যে প্লাজমা আছে, এই রক্তের প্লাজমার মধ্যে প্লাজমা হয়ে যখন এই তোমার কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিউলাসের কাছে যায়, তখন এই শিরা রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 46 মিলিমিটার মার্কারি থাকে, আর অ্যালভিউলাসের মধ্যে এর পরিমাণ থাকে 40 মিলিমিটার মার্কারি। যেহেতু তোমার শিরা রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আর অ্যালভিউলাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম, তাই ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কার্বন ডাইঅক্সাইডের প্রবেশ ঘটে, যার ফলে রক্ত হতে কার্বন ডাইঅক্সাইড কোথায় আসে? অ্যালভিউলাসে, তারপরে অ্যালভিউলাস হতে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বাইরে বের হয়। বুঝতে পারছো? তাহলে অন্তঃশোষণ এবং বহিঃশোষণ প্রক্রিয়াটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো যে শ্বসনে স্নায়ুতন্ত্রের ভূমিকা। দেখো, যদিও আমাদের কাছে মনে হয় যে আমরা নিজেরা দম নেই, নিজেরাই দম ছাড়ি, আসলে কিন্তু তা না। আমাদের কিন্তু শরীরের মধ্যে প্রাইম মিনিস্টার আছে, তার নিয়মে সব কিছু হয়, সেটা হলো মস্তিষ্ক। এই যে আমরা দম নেই, যদিও মনে হয় যে আমরা নিজেরা নিচ্ছি, নিজেরা ছাড়তেছি, আসলে আমরা এটা নিজেরা নেই না, নিজেরা ছাড়িও না। এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে হলো আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন। তো এই শ্বসন প্রক্রিয়াটাও নিয়ন্ত্রণ করে হলো আমাদের ব্রেন। একমাত্র হৃৎপিণ্ড ছাড়া শরীরের যত অর্গান আছে, সকল অর্গান ওই মস্তিষ্কের নিয়মে চলে, মস্তিষ্ক যা বলে তাই করে। এই আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটাও কি দ্বারা নিয়ন্ত্রিত? তোমার হলো স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে শ্বসনে স্নায়ুতন্ত্রের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেই প্রশ্নের একটা সংক্ষিপ্ত ছোট্ট সলিউশন নিয়ে এখন তোমাদের সামনে আমি কথা বলতেছি। এখন দেখো, আমাদের এই শ্বসন প্রক্রিয়াটা মস্তিষ্কের মধ্যে তোমার 4টা কেন্দ্র নিয়ন্ত্রণ করে। সেই 4টা কেন্দ্র কোথায়? আমাদের 4টা কেন্দ্রের মধ্যে 2টা কেন্দ্র থাকে পঞ্চে, পঞ্চ। মস্তিষ্কের 2টা অংশে মোট 4টা কেন্দ্র থাকে, যে 4টা কেন্দ্র তোমার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। সেই 2টা অংশের প্রথম অংশের নাম হলো পঞ্চ। এই
পঞ্চের দুইটা অংশ, একটা হলো নিউমোট্যাক্সিক আর একটা হলো অ্যানিউস্টিক। আর দ্বিতীয় অংশের নাম হইল মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটার মধ্যে দুইটা কেন্দ্র আছে, একটা হলো প্রশ্বাস কেন্দ্র আর একটি হলো নিঃশ্বাস কেন্দ্র। তাহলে আমি আগেই বলতেছিলাম যে আমাদের শ্বসন প্রক্রিয়াটা তোমার মস্তিষ্কের দুইটা স্থান থেকে মোট 4টা কেন্দ্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেই 4টা কেন্দ্র হলো নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, প্রশ্বাস, নিঃশ্বাস। আর দুইটা প্রধান হেডকোয়ার্টার হলো, একটা হলো পন্স আর একটা হলো কি মেডুলা অবলঙ্গাটা। তো দেখো এখন এই 4টাকে একত্রে শ্বাসকেন্দ্র বলে, তোমার নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। এই 4টা কেন্দ্রকে একত্রে বলা হয় কি তোমার শ্বাসকেন্দ্র। তো এখন এই শ্বাসকেন্দ্র কিভাবে তোমার এই শ্বসন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে সেটা এখন আমরা বর্ণনা করব। এর আগে আরেকটা বলি, এই শ্বসন প্রক্রিয়া কিন্তু তোমার ছন্দময়ভাবে চলাফেরা করে, অর্থাৎ মনে করো একবার দম নিব, মানে একবার প্রশ্বাস গ্রহণ করব আর একবার নিঃশ্বাস ত্যাগ করব, এটা কিন্তু অল্টারনেট হবে। দুইটা দম কিন্তু একসাথে নেওয়া যায় না। তুমি একবার দম টানো, দ্বিতীয়বার কি আর দম টানা সম্ভব হয়? দ্বিতীয়বার কিন্তু আর দম টানা সম্ভব হয় না। অর্থাৎ একবার প্রশ্বাস হবে, একবার নিঃশ্বাস হবে। এটা কি একটা ছন্দময় প্রক্রিয়া। আর এই ছন্দময় প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করবে কে? স্নায়ু নিয়ন্ত্রণ করবে। স্নায়ু এখন কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা এখন দেখব। দেখো, রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কিংবা অক্সিজেনের ঘনত্ব পরিমাপ করার পর মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় যে এখন আমার প্রশ্বাস করা উচিত নাকি নিঃশ্বাস করা উচিত। তাহলে এটা কীভাবে সে সিদ্ধান্ত নেয়? রক্তের মধ্যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। তো এই অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব পরিমাপ করার জন্য তোমার এই যে অ্যানিউস্টিক যে ইয়েটা আছে সেটা তোমার হলো যে এই জালকের ন্যায় আমাদের রক্তনালীর মধ্যে অবস্থান করে। কিসের ন্যায়? জালকের ন্যায়। দেখো, আমাদের যে এই যে ঘাড় আছে, এই ঘাড়ের মধ্য দিয়ে এইখান দিয়ে একটা বড় রগ মাথায় গেছে, আর এই পাশে একটা বড় রক্তনালী মানে রগ যাকে আমরা বলি, সেটা কোথায় গেছে? মাথায় গেছে। এই দুইটাকে তোমার ক্যারোটিড ধমনী বলা হয়ে থাকে। কি ধমনী বলা হয়ে থাকে? ক্যারোটিড ধমনী বলা হয়ে থাকে। আবার আমাদের হৃৎপিণ্ড থেকে যে মহাধমনী বের হয়, ধরো এটা একটা হৃৎপিণ্ড, এখান থেকে এই মহাধমনী বের হবে। এই মহাধমনীর এই মাঝখানের যে বাঁকটা, এই বাঁকটার নাম হলো যে তোমার আর্স, অ্যাওর্টিক আর্স। তাহলে মনে করো যে দুইটা জায়গার কথা বলছি, একটা হলো ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী মানে ঘাড়ের ধমনী, ঘাড়ের দুইটা মূল যে ধমনী, সেই দুইটাকে ধমনীকে বলা হয় কি? ক্যারোটিড ধমনী। এই যে দুইটা ধমনী। আর তোমার হৃৎপিণ্ডের মধ্যে থেকে যে মহাধমনী বের হয়, সেই মহাধমনী একটা বাঁক তৈরি করে, এই যে বাঁকটা তৈরি করছে, এই বাঁকটার নাম হলো যে তোমার এই অ্যাওর্টিক আর্স বা অ্যাওর্টিক বডিস। এইখানে জালকের ন্যায় এই তোমার এই অ্যানিউস্টিক অঞ্চলটা তোমার এখানে বিস্তৃত থাকে। তারা কি করে? তারা এখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড কিংবা অক্সিজেনের ঘনত্ব তোমার গ্রহণ করে, যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কতটুকু বেশি হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বেড়ে যায়, অক্সিজেনের ঘনত্ব যদি কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় তার এখন শ্বাস গ্রহণ করা উচিত বা প্রশ্বাস গ্রহণ করা উচিত। থেকে যখন সংবাদটা কোথায় যাবে? এখান থেকে তোমার এই স্নায়ু জালকের মাধ্যমে খবরটা চলে যাবে হলো কোথায়? প্রশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্র যখন বুঝতে পাবে রক্তের মধ্যে তোমার গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাইছে, তখন সে কি করবে? যে এখন নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে এই গ্যাসটা বের করে দিতে হবে। আর যখন দেখবে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমছে, অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেছে, তখন তারা মনে করবে যে এখন আমাদের শ্বাস গ্রহণ করা উচিত। তো প্রশ্বাস কেন্দ্র এখানকার খবরের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় তার এখন শ্বাস গ্রহণ করা উচিত, অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। তো প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সে কি করবে? এই সংবাদ যে এখন আমাদের অক্সিজেন গ্রহণ করা উচিত, এখন আমাদের প্রশ্বাস করা উচিত, এই সংবাদ সে কি করবে? ওই যে আমাদের ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম, এই জায়গায় এই সংবাদ সে পৌঁছে দেবে। তো এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য একটা স্নায়ু কাজ করে, তার নাম হলো ফ্রেনিক স্নায়ু। এই ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে প্রশ্বাস কেন্দ্র থেকে ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামের মধ্যে তোমার এই খবরটা পৌঁছায় যে এখন আমার শ্বাস গ্রহণ করা উচিত, অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়া চালু করা উচিত। তখন ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম, ওই যে আগে যে আমি প্রসেস বুঝাইছি, ওই প্রসেসে তারা কি করে? প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে। প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হইলে তখন আমাদের কি হয়? বক্ষগহ্বর স্ফীত হয়, ফুসফুস স্ফীত হয়। এই স্ফীত হওয়ার
খবরটা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে তোমার এর বিপরীত যে তোমার যে নিউমোট্যাক্সিক যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে পৌঁছায়, যে এখন আমাদের ফুসফুসের স্ফীতি অনেক বেড়ে গেছে, ফুসফুসের স্ফীতি বেড়ে গেছে। আর এইভাবে যদি তোমার শ্বাস গ্রহণ প্রক্রিয়াটা চলতে থাকে তাহলে যে কোনো সময় ফুসফুস ফেটে যেতে পারে বা অন্য ধরনের ক্ষতি হতে পারে, তাড়াতাড়ি এখন আবার নিঃশ্বাস ঘটানো লাগবে। তখন তারা এই সংবাদ আবার প্রশ্বাস কেন্দ্রে প্রেরণ করে, প্রশ্বাস কেন্দ্র এটা আবার তোমার অ্যানিস্টিক কেন্দ্রে প্রেরণ করে। তখন এই অ্যানিস্টিক কেন্দ্রটা আগে যে উদ্দীপনা দিত সেই উদ্দীপনা সে থামাই দেয়। তখন উদ্দীপনা থামাই দিলে নিউমোট্যাক্সিসের কারণে তখন আবার কি হইতে থাকবো, নিঃশ্বাস প্রক্রিয়া তোমার চলতে থাকবে। তখন আবার শ্বাস কী হবে, দেহ থেকে বের হয়ে যাবে। এইভাবে স্নায়ুর মাধ্যমে আমাদের দেহে কি হয়, এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা তোমার কন্টিনিউ ছন্দময়ভাবে চলতে থাকে। এটা হলো যে তোমার শ্বসনে স্নায়ুতন্ত্রের ভূমিকা। এখন শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা 2 নম্বরের একটা প্রশ্ন আমি ছোট করে বলি, উত্তরটা তোমরা কীভাবে সাজাইবা। শ্বাস রঞ্জক বলা হয় হিমোগ্লোবিনকে। রক্তের লোহিত রক্তকণিকার ভিতরে যে তোমার হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন কি পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন পরিবহন করার কারণে একে শ্বাস রঞ্জক বলা হয়ে থাকে। তো এই শ্বাস রঞ্জক সে কিভাবে শ্বসনে ভূমিকা পালন করে, এটা একটা 2 নম্বরের কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হলো সে প্রথম উত্তর হলো সে অক্সিজেন পরিবহন করে, দ্বিতীয় উত্তর হলো সে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তো অক্সিজেন পরিবহনের করার মাধ্যমে সে অক্সিজেন কোষে নিয়ে পৌঁছায় এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যমে সে এই বিষ দেহ থেকে বের করে দেয়। ফলপরবর্তীতে আমাদের শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল হওয়ার কথা ছিল তা সম্পূর্ণরূপে হাসিল হয়। এটাই হলো শ্বাসরঞ্জকের ভূমিকা শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এটা গেল তোমার পরবর্তী টপিকস। এখন আসলে শ্বসন জটিলতার রোগ। 2টা রোগ তোমার খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা রোগের নাম হলো সাইনোসাইটিস আর একটা রোগের নাম হলো ওটাইটিস মিডিয়া। এই 2টা রোগই পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ, তবে সাইনোসাইটিস পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি আসছে। তো এই রোগ যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে রোগ থেকে তুমি 3টা জিনিস পড়বা। একটা জিনিস হলো যে তোমার তিনটা জিনিস পড়বা। সেই 3টা জিনিসের মধ্যে একটা হলো কারণ, রোগের কারণ। 2 নম্বর হলো লক্ষণ। লক্ষণ কোনগুলো পড়বা, সিমটমস, রোগের লক্ষণ, এগুলা কোনগুলো পড়বা। তোমাদের বইয়ে দেখবা 12-13টা লক্ষণ আছে। এই এতগুলা লক্ষণ পড়বা না। কিছু কিছু লক্ষণের মধ্যে দেখবা যে বোল্ড করে কিছু শব্দ লেখা আছে। বোল্ড করে শব্দ লেখা আছে এরকম 4 থেকে 5টা লাইন তুমি মুখস্থ করো। তাহলে 11টা লক্ষণের মধ্যে তুমি 4 থেকে 5টা লক্ষণ মুখস্থ করবা। তারপরে এখান থেকে কি করবা, প্রতিকার। তাহলে তৃতীয় অংশ কি, প্রতিকার। তাহলে একটা রোগ থেকে এই 3টা অংশ শিখলেই তুমি সেই রোগের এই ফুলফিল অ্যান্সার করতে পারবা, এবং সম্পূর্ণ নাম্বার পাওয়া এখানে সম্ভব। আর এখানে মনে রাখতে হবে যে রোগ যখন পরীক্ষার মধ্যে আসবে তখন এই লক্ষণগুলো সাধারণত উদ্দীপকের মধ্যে থাকে আর চিত্র উদ্দীপকের মধ্যে থাকে। চিত্র তো আমরা নিয়ে আসছি, আর লক্ষণ যদি তোমার উদ্দীপকের মধ্যে থাকে সেই ক্ষেত্রে তুমি যদি লক্ষণ অ্যাকুরেট মুখস্থ করে থাকো তাহলে তোমার এই উদ্দীপক ধরা সহজ হবে। তাছাড়া কিন্তু তোমার উদ্দীপক তুমি ধরতে পারবে না। তাহলে আমি সাইনোসাইটিস রোগ এবং ওটাইটিস মিডিয়া রোগের যে কারণ, সেই কারণটা যদি তোমাকে বুঝাইতে পারি তাহলে এইখান থেকে যত প্রকারের উদ্দীপক বা প্রশ্ন আসবে তুমি সেটার উত্তর সঠিকভাবে দিতে পারবে। আমি কারণটা খুব ডিটেলস পড়াবো, আর লক্ষণ আর প্রতিকার তোমার বই থেকে তুমি শিখে নিবা। 4টা করে লক্ষণ মুখস্থ করবে, 5টা করে লক্ষণ মুখস্থ করবে আর 5টা করে প্রতিকার মুখস্থ করবে। তো তোমার প্রতিকার অনেক সময় বেশি আসে, শুধু প্রতিকারই আসে 4 নম্বর দিয়ে, তখন এই জন্য এটাকে 7টা মুখস্থ করা ভালো। তাহলে লক্ষণ মুখস্থ করবা 5টা, প্রতিকার মুখস্থ করবা 7টা, আর কারণ তো আমি এখানে বলেই দেবো। তাহলে এতটুকু অংশ যদি তুমি এখান থেকে শিখো তাহলে তোমার 100% কমপ্লিট। এখন দেখো সাইনোসাইটিস জিনিসটা কি। তোমার সাইনাস আছে, সাইনাস শব্দের অর্থ গর্ত বা গহ্বর। আমাদের মাথার খুলির মধ্যে তোমার 4 জোড়া সাইনাস থাকে, গর্ত থাকে, গহ্বর থাকে। সেই গহ্বরগুলো বায়ু দ্বারা পূর্ণ থাকে। বায়ু দ্বারা পূর্ণ থাকলে তোমার কি হয় না, মাথা কখনো ভার মনে হয় না। আমাদের নিজের মাথা কি কখনো ভার মনে হয়? কখনোই ভার মনে হয় না। কেন ভার মনে হয় না? ওই সাইনাস থাকার কারণে। সাইনাস যখন বায়ুপূর্ণ থাকে তখন আমাদের মাথাটা হালকা লাগে। অনেক সময় দেখবা যে ঠান্ডা লাগলে তখন মাথা ভার হয়ে যায়, কারণ ওই সাইনাসের ভিতরে তখন পানি ঢুকে। পানি ঢুকলে বায়ুর পরিমাণ কমে যায়, তখন মাথা কিন্তু ভার হয়ে যায়। তো আসো এখন আমরা কারণটা একটু আলোচনা করি। তো 4 জোড়া সাইনাস, এই দেখো কপালের এইখানে সাইনাস, এইখানে সাইনাস, এই যে একটা সাইনাস,
এই যে একটা সাইনাস, মোট দুইটা সাইনাস। যেহেতু কপালে আছে এই জন্য ফ্রন্টাল সাইনাস, কয় জোড়া? এক জোড়া। তারপর তোমার স্ফেনয়েড সাইনাস, এই যে একটা সাইনাস, এই যে একটা সাইনাস, এই যে দুইটা সাইনাস, এখানে আরও এক জোড়া স্ফেনয়েড সাইনাস, চোখের একটু উপরে এই যে এখানে। তারপর আসো এথময়েড সাইনাস, এই যে একটা সাইনাস, এই যে একটা সাইনাস, এটা হলো কি এথময়েড সাইনাস। তো এখানে দুইটা সাইনাস, এই হলো আরও এক জোড়া, তাহলে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া হইলো। এইটা হলো এই যে এখানে ম্যাক্সিলারি সাইনাস, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, মোট দুই জোড়া ম্যাক্সিলারি সাইনাস। তাহলে আমাদের মাথার খুলির মধ্যে মোট 4 জোড়া সাইনাস থাকে। সাইনাস শব্দের অর্থ গর্ত কিংবা গহ্বর আমি বলছি। এই যে ফ্রন্টাল, তারপরে হলো যে কি আছে এখানে স্ফেনয়েড, এথময়েড, ম্যাক্সিলারি সাইনাস, এই হলো 4 জোড়া সাইনাস। এই 4 জোড়া সাইনাস কি পূর্ণ থাকবে স্বাভাবিক অবস্থায়? বায়ুপূর্ণ। বায়ুপূর্ণ থাকলে আমাদের কি লাগবে? মাথা হালকা লাগবে। এখন কোনো কারণে যদি এই সাইনাসে পানি প্রবেশ করে, তখন এখানে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দিয়া আক্রান্ত হতে পারে। ভাইরাসের মধ্যে তোমার আছে হলো হিউম্যান রেসপিরেটরি সাইকাইট্রিয়াল ভাইরাস, তারপর প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর ব্যাকটেরিয়ার মধ্যে ডিপ্লোকক্কাস নিউমোনি, এই জাতীয় কিছু ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস এই সাইনাসগুলোর মধ্যে আক্রমণ করে। এই সাইনাসগুলোর মধ্যে যখন আক্রমণ করে তখন এই সাইনাসের ঝিল্লি মানে পর্দার মধ্যে প্রদাহ মানে ব্যথা বা বেদনার সৃষ্টি হয়, যার নাম কি সাইনোসাইটিস। তাহলে সাইনোসাইটিস হওয়ার এটা হলো একটা প্রধান কারণ। এই কারণ ছাড়াও আরও কিছু কারণ আছে যে কারণে তোমার সাইনোসাইটিস হতে পারে। দাঁতের ব্যথা থেকে তোমার সাইনোসাইটিস হতে পারে, পলিপ বা নাকের হাড় বৃদ্ধি হওয়ার কারণে, তাছাড়া নাকের ভিতরে পলিপ হওয়ার কারণে তোমার সাইনোসাইটিস হতে পারে, অ্যালার্জিজনিত কারণে সাইনোসাইটিস হতে পারে, তারপরে তোমার ধুলাবালির কারণে সাইনোসাইটিস হতে পারে, বিভিন্ন কারণে সাইনোসাইটিস হতে পারে। আর সাইনোসাইটিসের প্রধান লক্ষণ হলো প্রচুর পরিমাণে মাথা ব্যথা। এত পরিমাণ মাথা ব্যথা হবে তুমি মাথা সোজা করে রাখতে পারবে না, শরীর অনেক পরিমাণ দুর্বল হয়ে যেতে পারে, চোখ মুখ ভার হয়ে আসবে, সর্বশেষে নাক দিয়ে তোমার কিন্তু রক্ত পড়তে পারে। বুঝতে পারছো বিষয়টা? আর এর জন্য এখন উত্তম ভালো চিকিৎসা আছে, বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক আছে, তারপর বিভিন্ন তোমার ওই যে নাক দিয়ে ভ্যাপ নেওয়া আর কি, তোমার গরম হাওয়া নেওয়া, এই সমস্ত কাজ টাজ করলে সাইনোসাইটিসের পরিমাণ অনেক কমে। আর এই সাইনোসাইটিস বেশিরভাগ ছেলে মেয়েদের কিন্তু এটা আছে, মাথার মধ্যে প্রচুর ব্যথা, বিশেষ করে মাথার পিছনের দিক দিয়ে এখানে ব্যথা করে। তাহলে এটা গেল তোমার সাইনোসাইটিস। এর পরবর্তী যে রোগটা আছে সেটা হলো ওটাইটিস মিডিয়া। আমাদের যে কান, সেই কানের একটা রোগ এই ওটাইটিস মিডিয়া। তো আমাদের কানের 3টা অংশ থাকে, এই বাইরের যে অংশটা দেখতেছো না, এটা হলো কানের পিনা, কর্ণছত্র বলে। হ্যাঁ, স্তন্যপায়ীদের শুধু কর্ণছত্র থাকে, অন্য কোনো প্রাণীদের কানের ছত্র এটা থাকে না। তো এই অংশটা হলো বহিকর্ণ। তারপরে হলো যেখানে কানের পর্দা থাকে, আমরা বলি কানের পর্দা, এটা ইংরেজিতে বলে টিম্প্যানিক পর্দা। তো এই টিম্প্যানিক পর্দা থাকে, ওইটা হলো মধ্যকর্ণ। আর এর পরের অংশ যেটা থাকে এটা হলো অন্তঃকর্ণ। তাহলে কানের অংশ হলো 2টা, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তো এই মধ্যকর্ণের মধ্যে এরকম কানের একটা পর্দা থাকে, এই সাদা যে অংশটা আছে না, এটা হলো কানের পর্দা। এই কানের পর্দার ঠিক সামনের এই নিচের অংশ দিয়ে এরকম একটা নালী থাকে, এই যে নালী, এরকম একটা নালী থাকে। এই নালীটার নাম হলো ইউস্টেশিয়ান নালী। এই ইউস্টেশিয়ান নালীর কাজ হলো কানের ভিতর দিয়ে যখন কোনো ময়লা আবর্জনা অনেক কিছুই প্রবেশ করে, গোসল করার সময়, ঘামার সময় বা বাতাসের মাধ্যমে কানের ভিতরে এগুলো প্রবেশ করে। এগুলা কি করে, যখন আমরা খাবার খাওয়ার সময় ঢুক গিলি তখন এটা খুলে যায়। তাছাড়া এটা সবসময় বন্ধ থাকে এই ইউস্টেশিয়ান নালীটা। তখন ঢুক গিলে এটা খুললে এটার ভিতর দিয়ে ওই মানে অতৃষ্ট পদার্থগুলা আমাদের পেটের ভিতরে চলে যায়, যে কারণে কানটা কি থাকে, রোগমুক্ত থাকে। আবার অনেক সময় বিকট শব্দ, এই শব্দ কান পুরাটা রিসিভ করতে পারে না, এই অতিরিক্ত শব্দটাও এটার ভিতর দিয়ে আমাদের পেটের মধ্যে, পেটের মধ্যে কেমন জানি একটা বিকট শব্দ শুনলে ভয়ের বা স্ফীতির কারণ হয়ে দাঁড়ায়। সেটা হয় এই ইউস্টেশিয়ান নালী দিয়ে শব্দটা পেটের মধ্যে চলে যাওয়ার কারণে। তাহলে ইউস্টেশিয়ান নালীর প্রধান কাজ হলো কানের মধ্যে কোনো আবর্জনা, ময়লা বা কোনো কিছু পানি টানি এগুলা থাকলে এটা ভিতর দিয়ে অন্য নালী হয়ে আমাদের পেটে চলে যাবে। তো কোনো কারণে যদি এখানে পানি জমে যায়, মানে পানিটা কিন্তু বের হয়ে যাওয়ার কথা, কিন্তু পানি সেক্ষেত্রে জমে গেলে ওই যে আগে যে ভাইরাসগুলোর নাম বলছি, ব্যাকটেরিয়াগুলোর নাম, ওরা কি করে, এইখানে মনে করে বসবাস করা শুরু করে এবং এইখানে ইনফেকশন ঘটায়। আর যে রোগ, এর ফলে যে রোগ তৈরি হয় সেই রোগগুলোরে বলা হয় কি তোমার ওটাইটিস মিডিয়া। এর ফলে কানের ভিতরে ব্যথা, কানের ভিতরে পুজ এবং কান বন্ধ হয়ে যায়, এরকম ধরনের অসুবিধা এটা তৈরি হয়। বিশেষ করে ছোটো বাচ্চাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওটাইটিস মিডিয়াই বলো আর তোমার সাইনোসাইটিসই বলো, এটা 2 রকম হয়। একটা হলো ক্রনিক আর একটা অ্যাকুয়েট। তোমার হলো যে দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস, স্বল্পস্থায়ী সাইনোসাইটিস। তো স্বল্পস্থায়ী সাইনোসাইটিস যেটা, সেটা হলো যে তোমার এই
2 থেকে 4 সপ্তাহ থেকে অটোমেটিক এমনি সেরে যায়। আর এর চেয়েও যদি দীর্ঘ সময় 2 মাসেরও অধিক সময় ধরে যদি সাইনোসাইটিস বা তোমার ওটাইটিস মিডিয়া থাকে তাহলে ওটা দীর্ঘস্থায়ী মেয়াদী সাইনোসাইটিস, সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনটা একটু বেশি পড়ে। তাহলে এটা হলো যে তোমার এই রোগ সম্পর্কে বর্ণনা। তারপরে দেখো যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, বিশেষ করে আমরা একটা সিনেমার মধ্যে দেখি, এমনিতেও দেখি যে এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস বিশেষ করে তোমার ওই নদীর মধ্যে ডুবে যায়, দম বন্ধ হয়ে যায়, তখন মনে করো যে এই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন ঘটে। সেই ক্ষেত্রে 5 থেকে 6টা ধাপ বইয়ের মধ্যে সহজ ভাষায় দেওয়া আছে। রুগীকে চিৎ করে প্রথমে শোয়াতে হয়, তারপর তার মুখ আস্তে আস্তে খুলতে হবে, তারপর এক হাঁটু দেখো ভেঙে আর এক হাতের উপরে আর এক হাত রেখে ভাঁজ করে শোয়াতে হয়। তারপর ধীরে ধীরে পেটে চাপ দিয়ে তোমার কি করতে হয়, পানিটা বের করতে হয়। পানি বের করার পর তারপর মুখের মধ্যে মুখ লাগিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আস্তে আস্তে মনে করো যে এই ফু দিতে হয়, হাওয়া দিতে হয়। যদি জোরে দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার শ্বাসনালী কিংবা ফুসফুস ছিঁড়ে যেতে পারে। এরকম ধাপে ধাপে কয়েকবার দিলে তারপর বুকের মধ্যে চাপ প্রয়োগ করলে সেই রোগীটা কি হয়, আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তো এই হলো যে তোমার কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার কৌশল। এটা বই থেকে আর একটু সুন্দর করে গুছাই দেবে, এটা একবার রিডিং করলেই বুঝতে পারবা। তারপরে এখানে আর একটা ছক দেওয়া আছে বইয়ের মধ্যে, সেটা হলো ধূমপায়ী এবং অধূমপায়ী ব্যক্তির এক্স রে রিপোর্টের মধ্যে তুলনা। এই ছকটা যেভাবে আছে ঠিক ওইভাবে মুখস্থ করে ফেলবে। এটা অনেক সময় তোমার আউট কোশ্চেন হিসেবে তোমার 4 নম্বরের কোশ্চেনের মধ্যে ঢোকাই দিতে পারে। আর ওইখানে বোঝানোর কিছু নাই, শুধু এটা দেখে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করে ফেলবা। তো ধন্যবাদ। এই পর্যন্ত হলো এই অধ্যায়ের সাধারণ আলোচনা। এখন আমরা সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে কিছু কথা বলব। এখন সিকিউ, সৃজনশীল যা পড়লাম ওইগুলাই সৃজনশীলের মধ্যে আছে। শুধু বাসায় পড়াগুলা লেখাগুলো একটু প্র্যাকটিস করে তারপর সৃজনশীলে যদি তুমি নক দাও 100% বুঝা দেবা। দেখো এটা কিসের ছবি বুঝতেই পারছো, এটা অ্যালভিউলাসের ছবি। তো এই যে মাঝখানের এটা হলো অ্যালভিউলাস, আর এই যে নালী দেখা যাচ্ছে এটা কিন্তু রক্তনালী। তো এই রক্তনালীর এই পাশ দিয়ে দেখো অক্সিজেন বের হচ্ছে, আর এই পাশ দিয়ে দেখো কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে। কার্বন ডাইঅক্সাইড যে পাশ দিয়ে ঢুকে ওইটা হলো তোমার শিরা, আর যে পাশ দিয়ে তোমার অক্সিজেন বের হয় ওইটা হলো যে তোমার ধমনী। তো দেখো এটা অ্যালভিউলাস, আর অ্যালভিউলাসকে ঘিরে রাখছে একটা কি, রক্তনালী। তো এখানে দেখো যে প্রশ্ন এখানে কিউ দ্বারা মার্কিং করছে, কিউ দ্বারা যে অংশটা মার্কিং করছে সেটা কিন্তু রক্তনালীকে মার্কিং করছে, অ্যালভিউলাসকে না। অ্যালভিউলাস কিন্তু এই ভিতরের অংশ, অ্যালভিউলাস কিন্তু ভিতরের অংশ, আর এই বাইরের যে নালীটা দেখা যাচ্ছে এটা কিন্তু রক্তনালী। তো এখন প্রশ্ন বলছে যে উদ্দীপকের পি এর গঠন মানে পুরাচিত্রের গঠন, পুরাচিত্রের মধ্যে কার ছবি দেওয়া আছে, অ্যালভিউলাসের। তাহলে অ্যালভিউলাসের গঠন, আমি কিন্তু অ্যালভিউলাসের গঠন খুব সুন্দর করে বোঝাই দিছি। কিন্তু উদ্দীপকে কিউ অংশের মধ্য দিয়ে, কিউ অংশ কি, রক্তনালী, এই রক্তনালীর মধ্য দিয়ে গ্যাস বিনিময় কিভাবে হয়, গ্যাস বিনিময় কিভাবে হয়, এখানে কিন্তু বিনিময় বলছে, বুঝতে পারছো? তার মানে বিনিময় কিন্তু 2 গ্যাসের মধ্যে হয়, একটা হলো অক্সিজেন আর একটা কি, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এই নালীর ভিতর দিয়ে কিভাবে অক্সিজেন গেছে, আবার এই নালীর ভিতর দিয়ে কিভাবে কার্বন ডাইঅক্সাইড আসছে, অর্থাৎ অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন মানে অন্তঃশোষণ প্রক্রিয়াটা পুরোটাই এখানে আসছে। কথা বুঝতে পারছো বিষয়টা? তাহলে প্রথম ধাপেই তুমি বর্ণনা করবো অক্সিজেন পরিবহন অন্তঃশোষণের, দ্বিতীয় ধাপে বর্ণনা করবা কি, কার্বন ডাইঅক্সাইড পরিবহন। আচ্ছা, এটা গেল। তারপরে দেখো এইখানে একটা সেম চিত্র এবং সেম কোশ্চেন, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। এখানে একটা প্রশ্ন দেখো, পি ও কিউ এর পরিবহনে রক্তরঞ্জক, ওই যে বললাম যে শ্বাসরঞ্জকের ভূমিকা, সেই শ্বাসরঞ্জকের ভূমিকা, আর বাকিগুলো একই আছে। এখানে একটা নতুন কোশ্চেন যে তোমার গ্যাস বিনিময়ে বা শ্বসন প্রক্রিয়ায় শ্বাসরঞ্জকের ভূমিকা, যেটা আমি আলোচনা করছিলাম সেই অংশের বর্ণনা এখানে আসছে। তারপরে 3 নম্বরটা এটাও একই। 4 নম্বর কোশ্চেনটা দেখো, এইখানে একটু ব্যতিক্রম আছে। এটা কিসের ছবি দেখো তো, এটা কিন্তু ফুসফুসের ছবি। ওই যে আমরা কিন্তু এখানে চিত্রটা রেখে তারপর আমরা ফুসফুসের বিভিন্ন অংশ বুঝাইছিলাম, সেই ছবি কিন্তু এটা ফুসফুসের ছবি। তো এই ফুসফুসের ছবির মধ্যে যে প্রশ্ন আসছে, তো এখানে দেখো গ নম্বরে যে প্রশ্নটা আসছে, উদ্দীপকের অঙ্গটির কার্যকরী এককের গঠন ব্যাখ্যা করো। আমি কিন্তু যখন অ্যালভিউলাসের গঠন পড়াইলাম তখন কিন্তু বললাম অ্যালভিউলাস হলো ফুসফুসের গঠনগত কার্যকরী একক। অনেকের মতে অ্যালভিউলাস কার্যকরী একক, লোবিউল গঠনগত একক। বুঝতে পারছো? তো কার্যকরী এককের কথা যেহেতু বলতেছে, তার মানে কি অ্যালভিউলাসের কথা বলতেছে, আর অ্যালভিউলাসের গঠন সেটা কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিয়েছিলাম।
তারপর বাইরের পরিবেশের সাথে গ্যাস বিনিময় অর্থাৎ ফুসফুসের সাথে বাইরের পরিবেশের। আমি একটা চিত্র দিয়ে বোঝাই দিয়েছিলাম না যে ফুসফুসের সাথে বাইরের পরিবেশের গ্যাস বিনিময়, তাহলে ফুসফুসের সাথে বাইরের পরিবেশের গ্যাস বিনিময়টা কি বলে? বহিঃশ্বসন। তাহলে এখানে তোমার কি করতে হবে? বহিঃশ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে এই অঙ্গটির ভূমিকা, মানে এই ফুসফুসের ভূমিকা আলোচনা করতে হবে। 5 নম্বর কোশ্চেনটাও তোমার অ্যালভিউলাস নিয়ে আসছে, সেটা আমরা পড়াই ফেলছি। নতুন একটা কোশ্চেন দেখো, এইখানে তোমার একটা নতুন ছবি, এই নতুন ছবির মধ্যে যে জিনিসটা দেখানো যাচ্ছে সেটা হলো মাঝখানে এটা হলো হৃৎপিণ্ড, হ্যাঁ, আর এইখানে আছে অ্যালভিউলাস। তো হৃৎপিণ্ড দিয়ে তোমার বের হয়ে যাচ্ছে কিউ নামক একটা গ্যাস, সেটা চলে যাচ্ছে অ্যালভিউলাসে। আবার অ্যালভিউলাস থেকে আর নামক একটা গ্যাস হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে। তাহলে অ্যালভিউলাস থেকে যে গ্যাসটা আসতেছে সেটা হলো কি? অক্সিজেন গ্যাস। আর হৃৎপিণ্ড থেকে যে গ্যাসটা যাচ্ছে সেই গ্যাসটা কি? সেটা হলো কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এখানে আর গ্যাসটা হলো অক্সিজেন আর কিউ গ্যাসটা হলো কি? কার্বন ডাইঅক্সাইড। আবার এইখানে দেখো যে এই যে হৃৎপিণ্ড থেকে যে গ্যাসটা যাচ্ছে সেটা কিন্তু কি? হৃৎপিণ্ড থেকে কিন্তু সবসময় অক্সিজেনযুক্ত গ্যাস যায়। আর দেহ থেকে তোমার হৃৎপিণ্ড হতে দেহে যে গ্যাসটা যাচ্ছে আর গ্যাস, সেটা হলো কি? অক্সিজেন গ্যাস। আর দেহ থেকে যে গ্যাসটা আবার হৃৎপিণ্ডে ব্যাক যাচ্ছে সেটা হলো কি? আবার সেটা হলো যে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে কিউ গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড এবং আর গ্যাসটা হলো কি? অক্সিজেন গ্যাস। এখন এখানে দেখো প্রশ্নটা দেখো, উদ্দীপকে উল্লেখিত পি এর গঠন। এখানে পিটা কি? অ্যালভিউলাস। তাহলে পি এর গঠন মানে কি? অ্যালভিউলাসের গঠন। তারপর উদ্দীপকে উল্লেখিত কিউ গ্যাসের পরিবহন প্রক্রিয়া। তাহলে কিউ গ্যাসটা কোনটা কি? কার্বন ডাইঅক্সাইড। কিউ গ্যাসটা কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কয়ভাবে হয়? 3 ভাবে হয়। কার্বনিক অ্যাসিড রূপে, কার্বমিনো যৌগ রূপে আর বাইকার্বনেট রূপে। ওই যে বিক্রিয়াগুলো দেখাইছিলাম না, ওইটা বর্ণনা করবা, তাহলে শেষ। তারপর দেখো 7 নম্বর, মানবদেহে শ্বাস প্রশ্বাস কার্যক্রম পন্স ও মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। তাহলে আমি কিন্তু বলছিলাম যে আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা কি দ্বারা নিয়ন্ত্রিত? স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। তো স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত, সেই স্নায়ুর মধ্যে কয়টা অংশ ছিল? 2টা, পন্স আর মেডুলা। পন্সের মধ্যে 2টা কেন্দ্র, মেডুলার মধ্যে 2টা কেন্দ্র, মোট 4টা কেন্দ্র এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। তাহলে প্রথম অংশ হলো যে শ্বসন প্রক্রিয়ায় স্নায়বিক নিয়ন্ত্রণ, আর দ্বিতীয় অংশ হলো শ্বাসরঞ্জক মানে হিমোগ্লোবিনের কথা এখানে বলছে। তো উল্লেখিত পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা করো। তাহলে তোমার পদার্থটির কাজ কি? এই যে রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনের কাজ উদ্দীপকের সাপেক্ষে, মানে এই যে তোমার পন্স আর মেডুলার মানে শ্বসনে যে স্নায়ুর যে ভূমিকা আছে সেই ভূমিকা অনুযায়ী এই শ্বসনে তোমার হলো যে রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন কী ধরনের ভূমিকা রাখে তার ব্যাখ্যা করতে বলছে। হিমোগ্লোবিনের ভূমিকা কিন্তু 2টা, একটা হলো অক্সিজেন পরিবহন আর তোমার কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন, সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর উল্লেখিত অংশে কার্যক্রমটি কিভাবে নিয়ন্ত্রিত হয়। এই যে নিয়ন্ত্রণের কথা বললেই সরাসরি স্নায়বিক নিয়ন্ত্রণ, ওই যেটা পড়াইলাম ওই অংশটা এখানে বর্ণনা করে দিলে তাহলে হয়ে যাবে। তো 7 নম্বর এবং 8 নম্বর কোশ্চেন প্রায় একই রকম। তারপর আসো 9 নম্বর। এখানে তুমি দেখতেই পারছো আঙ্গুরের থোকার মতো অ্যালভিউলাসের ছবি কিন্তু আমি এখানে বোর্ডে দেখাইছিলাম, সেই অ্যালভিউলাসটা এখানে আসছে। তো উদ্দীপকের পি চিহ্নিত অংশের গঠন বর্ণনা করো, তার মানে কি অ্যালভিউলাসের গঠন তুমি বর্ণনা করবা। উদ্দীপকের পি চিহ্নিত অংশে গ্যাসের বিনিময় রক্তের ভূমিকা, অর্থাৎ এইখান থেকে যে রক্তে তোমার গ্যাস আছে আর এই গ্যাসটা যে তোমার রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, যে ভূমিকা রক্ত এখানে পালন করে সেটা তোমার এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখো এটা আমরা আগে পড়ে আসছি, এই ধরনের উদ্দীপক আমরা প্র্যাকটিস করছি। দেখো এই যে রোগটা, আমি যে সাইনোসাইটিসের কথা বলছিলাম, মানুষের মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে 4 জোড়া বিশেষ গহ্বর থাকে। 4 জোড়া বিশেষ গহ্বর কি? ওই যে সাইনাস, যা বাতাসের পরিবর্তে তরলে পূর্ণ হলে, আমি বলছি স্বাভাবিক অবস্থায় এখানে বায়ু থাকে, আর যদি সেখানে তরল দ্বারা পূর্ণ হয় তাহলে সেখানে কি হয়? প্রদাহের সৃষ্টি হয়, যার নাম কি? সাইনোসাইটিস। তাহলে এই রোগটা স্পষ্টভাবে সাইনোসাইটিসকে ইঙ্গিত করতেছে। তো এখন প্রশ্ন হলো, উদ্দীপকে উল্লেখিত 4 জোড়া গহ্বরের নাম, অবস্থান ও প্রদাহ সম্পর্কে লেখো। ওই যে তোমার ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস, এদের অবস্থান এবং এরা কি ধরনের কাজ, এদের নাম, এদের অবস্থান এবং এদের কোন জায়গায় মানে কোন সাইনাসে কোন ধরনের সমস্যা হলে কোন ধরনের মনে করো যে হয় মানে লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলো তোমাকে এখানে উল্লেখ করতে বলছে। এটা গেল।
তারপর এখানে দেখো, মানুষের বক্ষ গহ্বরে হালকা গোলাপি বর্ণের কয়েকটি লোবে বিভক্ত স্পঞ্জের মতো নরম অঙ্গ থাকে। বুঝতেই পারতেছে এটা ফুসফুস। এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে এই অঙ্গটি গঠিত। যেহেতু কার্যকরী একক অ্যালভিউলাস। এখন প্রশ্ন হলো, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির গঠন সংক্ষেপে বর্ণনা করো। তাহলে অঙ্গের নাম কি? ফুসফুস। আমি বলছি যে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই বারবার থাকে। তুমি দেখলা যে কয়টা উদ্দীপক আমি পড়লাম, প্রত্যেকটা উদ্দীপকের মধ্যে আমার ওই সাধারণ টপিকসগুলাই, যে টপিকসগুলো আমি প্রথমে বলছিলাম, ওই টপিকসগুলোই বারবার আসছে। তো তো অঙ্গটির নাম কি? ফুসফুস। তার বর্ণনা করবা। তো উদ্দীপকের শেষোক্তটি বিশ্লেষণ করা। শেষোক্তটির কি? এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে এই অঙ্গটি গঠিত। তার নাম কি? অ্যালভিউলাস। সেই অ্যালভিউলাসের গঠনটা এখানে ব্যাখ্যা করতে হবে। এই যে দেখো, এটা আবার সাইনোসাইটিস, একই প্রশ্ন আসছে। আরেকটি প্রশ্ন এখানে দেখো, সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যেকের ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে, অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ওই যে আমি বলছিলাম যে ধূমপায়ী ব্যক্তি এবং অধূমপায়ী ব্যক্তির এক্স-রে রিপোর্টের মধ্যে তুলনা, সেই কথা কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। উল্লেখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা করা। তাহলে উপাদানটা কি? ধোঁয়া। এই ধোঁয়াটা আমাদের দেহে কিভাবে প্রবেশ করতে পারে? ওই যে প্রশ্বাস প্রক্রিয়া যেটা আমি বর্ণনা করছি না, ওই প্রক্রিয়াটা এখানে বর্ণনা করবা। তাইলে যান্ত্রিক কৌশল বর্ণনা হয়ে গেল। তার উদ্দীপকের উক্তির যথার্থ মূল্যায়ন করে, অর্থাৎ ধূমপায়ী ব্যক্তিরা যে ক্ষতিগ্রস্ত হয়, মানে যারা ধূমপান করে আর যারা ধূমপান না করে, এরা যদি পাশাপাশি থাকে, তো ওই ধূমপায়ী ব্যক্তির ধূমপানগুলো আমাদের নাকের মধ্যে গিয়ে নাকের মাধ্যমে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে ওই ধূমপায়ী ব্যক্তির যে ধরনের ক্ষতি হয়, আমারও সেই ধরনের ক্ষতি করতে পারে। এই মর্মে একটা প্রবন্ধ তুমি তৈরি করবে। এখন আসো আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি নক দিয়ে যাচ্ছি। দেখো, হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? আমি কিন্তু বিক্রিয়া দেখাইলাম না। কার্বন ডাইঅক্সাইড যুক্ত প্রোটিন, প্রোটিনের অ্যামিন গ্রুপের একটা এইচ এককভাবে ছিল আর একটা এইচের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল, মনে আছে? তাহলে কি হইল? প্রোটিনের অ্যামিন গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তারপর ফুসফুসের দ্বিস্তরী প্লিউরাল পর্দার অংশ কোনগুলো? আমি বলছিলাম প্রত্যেকটা ফুসফুস দুই স্তর পর্দা দ্বারা আবৃত, তাই না? সেই স্তরের নাম কি? প্লোরা। আর এই প্লোরার ভিতরের স্তরের নাম ছিল ভিসেরাল, বাইরের স্তরের নাম ছিল প্যারাইটাল। তাহলে এখানকার সঠিক উত্তর হবে ভিসেরাল ও প্যারাইটাল। তারপরে দেখো, ব্রঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? এই ব্রঙ্কিওল ফুসফুসের প্রবেশ করে। মানব দেহের ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুটিকে কি বলে? ট্রাকিয়া যখন দুইটা শাখায় বিভক্ত হয়, তখন দুইটা শাখার নাম হলো কি? ব্রঙ্কাই, যাদেরকে কি বলা হয়? প্রাইমারি ব্রঙ্কাস। তারপর কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালেও দাঁতে ব্যথা হয়? সেটা হলো ম্যাক্সিলারি সাইনাস। এই যে এইখানে যে সাইনাস আছে, এটা যদি তোমার হয়, তোমার ইনফেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গালে এবং দাঁতে ব্যথা হতে পারে। মানুষের বহিঃশ্বসনের ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক? এনজাইমের ভূমিকা আছে, এই তথ্যটা ভুল। প্রধান উপপর্যায় ক্রেবস চক্র, মানুষের বহিঃশ্বসনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? তো এনজাইমের ভূমিকা আছে, তথ্যটি ভুল। এখানে এনজাইমের কোনো ভূমিকা নাই। তারপর প্রধান উপপর্যায় ক্রেবস চক্র, ক্রেবস চক্র হয় কোষের ভিতরে, অন্তঃপর্যায় অন্তঃশ্বসনের ক্ষেত্রে, এটাও ভুল। কোষের অভ্যন্তরে সংঘটিত হয়, কোষের অভ্যন্তরে অন্তঃশ্বসন হয়। এর বাইরে তোমার হলো যে কোষের অভ্যন্তরে অন্তঃশ্বসন হয়, বহিঃশ্বসন হয় না, শক্তি উৎপন্ন হয় না। এই তথ্যটা সঠিক, কারণ বহিঃশ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় না, অন্তঃশ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয়। মানব দেহের মস্তিষ্কের কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত? ওই যে আমরা কিন্তু পড়ছি পন্স আর মেডুলা অবলঙ্গাটা, কিন্তু মেডুলা অবলঙ্গাটার নাম নাই, তাহলে পন্স হবে সঠিক উত্তর। সারফ্যাক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? সেটা হলো কোথায়? অ্যালভিউলাসের মধ্যে পাওয়া যায়। প্রশ্বাসের সময় অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ কত থাকে? আমরা একটা চিত্র আঁকাইছিলাম, সেই চিত্রের মধ্যে আমরা অ্যালভিউলাসে অক্সিজেনের চাপ লিখছিলাম 104 মিলিমিটার মার্কারি। তারপর ধূমপানের কারণে অ্যালভিউলাসের ফেটে যাওয়াকে বলা হয় এমফাইসামা। আর এক্স-রে রিপোর্টের মধ্যে স্পষ্ট এটা বোঝা যায়। ফুসফুসের মাঝখানে কি হবে? টিস্যুর মাঝখানে ফাঁকা স্থান তৈরি হবে, যে কারণে ফুসফুস খুব দুর্বল হয়, দম নিতে পারে না, কিন্তু অক্সিজেন দিলেও সে শ্বাস প্রশ্বাসে তার প্রচুর কষ্ট হয় এই এমফাইসামা হলে। ট্রেবেকুলি কোথায় পাওয়া যায়? এটা একটু মতবিরোধ প্রশ্ন, এই অধ্যায়ের না। কোন স্নায়ু হাসির পরিবর্তে ক্রিয়ার উদ্যোগ ঘটায়? কোন স্নায়ু হাসি পরিবর্তে ক্রিয়ার উদ্যোগ ঘটায়? অল ফ্যাক্টরি স্নায়ু। এটা কিন্তু আমি বলে আসলাম যে আমাদের এই যে নাকের যে নাসা গহ্বরে অল ফ্যাক্টরি স্নায়ু থাকে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে? সেটা হলো অ্যালভিউলাস অংশে। আমরা বিনিময় কিন্তু দেখাইছি, ওই অ্যালভিউলাস এবং হলো এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিনিময় হয়। অ্যালভিউলাসের শ্বসন কার্যে ভূমিকা রাখে তোমার স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, শ্বসন কার্যে ভূমিকা রাখে সেপ্টাল কোষ, কোলাজেন তন্তু। এরা সবাই কি করে? শ্বসন কার্যে ভূমিকা রাখে। তারপর আসো অ্যালভিউলাসের প্রাচীর
স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত, এই তথ্য সঠিক। সেপ্টাল কোষ আছে, এটাও সঠিক। সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ করে, এটাও সঠিক। তাহলে তিনটাই সঠিক। প্রশ্বাসের কার্যক্রমে উত্তোলিত হয় ডায়াফ্রাম, স্টার্নাম, পোর্সিকার শ্যাফট, এই তিন তথ্যই উত্তোলিত হয় হলো যে তোমার স্টার্নাম এবং পোর্সিকার শ্যাফট। ডায়াফ্রাম কিন্তু নিচের দিকে নেমে আসে প্রশ্বাসের সময়। তাহলে 1 নম্বর তথ্যটা এখানে হবে না, 2 আর 3 হবে সঠিক উত্তর। অ্যালভিউলাস কোথায় পাওয়া যায়? অ্যালভিউলাস পাওয়া যায় ফুসফুসে, এটা সবাই পারবে। উদ্দীপকের পি চিহ্নিত অংশের নাম, সেটা হলো কি 2টা শাখায় বিভক্ত হয়েছে, প্রাথমিক শাখা, এটা হবে কি সেকেন্ডারি শাখা। সেকেন্ডারি শাখা মানে ব্রঙ্কিউল। তারপর উদ্দীপকের কিউ চিহ্নিত অংশ, কিউ চিহ্নিত অংশ কি? অ্যালভিউলাস। স্কোয়ামাস এপিথেলিয়াল থাকে, এটা সত্য কথা। সারফ্যাক্ট্যান্ট নিঃসৃত হয়, এটা সত্য কথা। গ্যাস বিনিময় হয়, এটা সত্য কথা। অর্থাৎ 1, 2, 3 হবে সঠিক উত্তর। অ্যালভিউলাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? ফুসফুসের গঠন ও কাজের একক, কথা সত্য। পালমোনারি শিরা থেকে এদের উৎপত্তি, এই কথাটা মিথ্যা। নিচের কোনটি ফুসফুসের একক? ফুসফুসের একক হলো কি? অ্যালভিউলাস। তারপর কোনটি অ্যালভিউলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয়? সারফ্যাক্ট্যান্ট। কত সপ্তাহ বয়স্ক ভ্রূণে সর্বপ্রথম সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়? 23। 24 সপ্তাহে কিন্তু অপারেশনের অনুমতি পায়। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? স্বরযন্ত্রের মধ্যে এপিগ্লটিস থাকে, এটা একটা ঢাকনা। খাদ্য গ্রহণের সময় এই স্বরযন্ত্রকে এই ঢাকনাটা ঢেকে রাখে। তাছাড়া কিন্তু খাবারগুলো স্বরযন্ত্রের ভিতরে প্রবেশ করলে মানুষের কিন্তু কাশি হবে, তখন প্রচুর মানুষ মারাও যেতে পারে। শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? আমি এটা আগেই বলছিলাম, নাসা গহ্বর। অ্যালভিউলাসের ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থের নাম কি? সারফ্যাক্ট্যান্ট। এটা কিন্তু অ্যালভিউলাস পড়ানোর সময় বলছি। শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা রাখে? ভ্যাগাস স্নায়ু। ওটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? সেটা হলো কান। সাইনোসাইটিস হওয়ার কারণগুলো দাঁতের ইনফেকশন, সিস্টিক ফাইব্রোসিস, নাকের হাড় বাঁকা থাকলে, তিনটাই সঠিক। প্রশ্বাস বা শ্বাস গ্রহণের সময় কি ঘটে? ডায়াফ্রাম পেশির সংকোচন ঘটে, কথা সত্য। ইন্টারকোস্টাল পেশির সংকোচন ঘটে, এই কথা বক্ষ গহ্বর আয়তন বৃদ্ধি পায়, এই কথাও সত্য। তাহলে 1, 2, 3 হবে সঠিক উত্তর। মানুষের শ্বসনতন্ত্র সংক্রান্ত রোগ তোমার নিউমোনিয়া, হ্যাঁ। এমফাইসেমা, এটাও ঠিক। লিউকেমিয়া, এটা হলো ব্লাড ক্যান্সার, এটা না। তাহলে 1 আর 3। প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম নিম্নগামী হয়, হ্যাঁ সত্য কথা। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, এটাও সত্য। পোর্সিকাগুলো উপরের দিকে উত্তোলিত হয়, এটাও সত্য। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3। ধন্যবাদ। যারা ছিলা সঙ্গে থাকবা, উৎসাহ দিবা, উদ্দীপনা দিবা। ধন্যবাদ সবাইকে।